সো আর এটা নিয়ে শর্ট টার্ম ফাইন্যান্স। আর এই চ্যাপ্টারগুলো যদি আমরা ভালো মতো শিখতে পারি, বিলিভ মি, আমরা যদি ক্লাস ফলো করি আমাদের কিন্তু প্রিপারেশন হয়ে যাবে। নাথিং ডিফিকাল্ট। আমি ওভারঅল বলি, একটু সবার সামনে আসি, একটু সবার চেহারা দেখি একটু আবার। আমি যেটা বলতে চাচ্ছি, এই যে আমাদের চ্যাপ্টারগুলো আছে, আমরা যদি এগুলো ভালোভাবে নিতে পারি তাহলে কিন্তু আমাদের টোটাল একটা আপনার অপারেশন সম্বন্ধে জ্ঞান হয়ে যাবে। আমরা একটা যে কোনো অর্গানাইজেশন চালাবার জন্য মিনিমাম একটা মানে প্রফেশনাল লেভেলে কাজ করার জন্য যা দরকার সেটা কিন্তু আমরা এখানে দেখাতে পারবো। সুতরাং প্রতিটা ইম্পর্টেন্ট, এগুলা শুধু পরীক্ষায় পাস করার জন্য ইম্পর্টেন্ট না, এগুলা প্র্যাকটিক্যাল জীবনে লাগবে। আপনার পুরো আপনার আইসিএমবিতে পড়ে যা শিখবেন আপনার এই টেকনিকগুলোতে কাজে লাগাই, কিন্তু ওগুলো আপনার কাজে লাগাতে হবে। কথা বোঝা গেছে? রেসপন্স করেন। জি স্যার, বুঝা গেছে। আমি একটা কথা বলি, যদি আপনারা আমার ক্লাসের সঙ্গে সঙ্গে আগাতে পারেন, 30টা ক্লাস আমাদের, 30টা ক্লাসের মধ্যে আমাদের কিন্তু পরীক্ষার প্রিপারেশনটা হয়ে যাবে। বিলিভ মি, এখানে ডিফিকাল্ট কিছুই নাই। কনসেপ্টটা যদি আপনি ক্লিয়ার রাখতে পারেন, এখানে আপনার পাস করাটা একেবারে সহজ। এখানে কোনো হার্ড কোনো কম্পিটিশন নাই, কোনো হিসাব নিকাশের কোনো কম্পিটিশন ওরকম। আমি একটু কথা বলতে চাচ্ছিলাম। কনসেপ্ট আপনার ক্লিয়ার। কে বলছেন? আগে নামটা বলেন। বলেন। হ্যালো স্যার, ইফ ইউ ডোন্ট মাইন্ড, আমি একটু কথা বলতে চাচ্ছিলাম স্যার। বলেন বলেন। স্যার, আমরা অনেকে অনেক জায়গা থেকে আসি তো কানেক্টেড। স্যার, আমি নয়ন দত্ত বলছিলাম। জি, নয়ন দত্ত বলেন। স্যার, আমরা অনেকে অনেক জায়গা থেকে কানেক্টেড, তো অনেক জায়গায় নেট ডিস্টার্ব দিচ্ছে, যেমন আমি বারবার ক্লাস থেকে বের হয়ে যাচ্ছি। তো পরবর্তীতে স্যার এই ক্লাসটা কিভাবে যদি একটু রেকর্ড আমাদের যদি দেওয়া হয়তো ব্যাকআপ থাকবে কিনা, আমি বারবার ক্লাস থেকে বের হয়ে যাচ্ছি। এটা রেকর্ডটা আমাদের আইসিএমবিতে বোধহয় রেকর্ডিং হয়। হ্যাঁ, আপনারা যদি ওরকম মনে করেন আইসিএমবি অফিসে কথা বললে হয়তো রেকর্ডিংটা আপনাকে চালিয়ে দিতে পারে, কোনো অসুবিধা নেই। ঠিক আছে? আচ্ছা, জি স্যার। তবে আপনারা আমার ক্লাসে থাকার চেষ্টা করবেন। জি জি, বলেন। আর স্যার আরেকটা বিষয় হচ্ছে, আমাদের যে কালকে রুটিন দিছে ওইখানে দেখলাম হচ্ছে আমাদের ক্লাসগুলো 4:15 থেকে দেওয়া হয়েছে। আমাদের ক্লাসগুলো কি স্যার এই টাইমে হবে নাকি ওই 4:15 থেকে ওইভাবে হবে? আমাদের সবগুলো ক্লাসের কথা বলতে পারি না, তবে আমার ক্লাসগুলোর টাইমিংটা হচ্ছে আমার ক্লাস হবে 3 দিন সপ্তাহে, রবিবার, মঙ্গলবার এবং বৃহস্পতিবার। ঠিক আছে? তো এখন তো আমাদের রমজান মাস শুরু হয়ে যাবে আগামী কয়েকদিনের মধ্যে। তখন শিডিউলটা কি হয় আই ডোন্ট নো। হয়তো রমজানের তো একটু শিডিউলটা ইফতারের পরে তো কোনো ক্লাস হওয়ার সম্ভাবনা দেখি না। যদি রমজানের ক্লাস হয়ও বিকাল ছাড়া তো কোনো উপায় নেই, তাই না? তো সেক্ষেত্রে হয়তো বা বিকালে হতে পারে রমজান মাসটার জন্য, আদারওয়াইজ সন্ধ্যার পরেই হবে এটা। এখন সন্ধ্যায় হবে এই টাইমটায়? হ্যাঁ, রমজানের আগ পর্যন্ত তো সন্ধ্যায় হবে আশা করি। স্যার, আমার মনে হয় এই ব্যাপারগুলো আমরা অফিসিয়ালি সব জানতে পারি। আপনারা যদি আপনারা আমার থ্যাংক ইউ এই কথাটার জন্য। আমার ক্লাসে এই কথাটা না বলে 3 দিন হবে উচিত। প্লিজ আমরা মেইন পার্টে চলে যাই স্যার। স্যার আসসালামু আলাইকুম। জি, আমি জানতে চাচ্ছিলাম যে আমাদের কি শুধু এই সীমা টেক্সট বুক পড়লেই হবে নাকি এক্সট্রা আরো কোনো ম্যাটেরিয়ালস আপনার কাছ থেকে পাবো আর কি? থ্যাংক ইউ, খুব ভালো প্রশ্ন করছেন। এখানে আমাদের সিলেবাসটা আপনারা দেখবেন, ওখানে কয়েকটা বইয়ের কথা বলা আছে। হ্যাঁ, তবে এই যে সীমা টেক্সট বুক যেটা আছে, আমাদের সিলেবাসটা পুরোপুরি এই সীমা টেক্সট বুকটার সিলেবাসটাই। ওকে, আমাদের যেটা হচ্ছে কি আগে আমাদের বেসিক জিনিসটা আগে আমাদের মনের মধ্যে নিয়ে আসতে হবে। আমাদের সিলেবাসটা কোনটা বেশি কভার করছে, এই বইটা পুরোটাই কভার করতেছে সিলেবাসটা। আমরা যদি সবাই শুনেন, কিন্তু এই প্রশ্ন তো সবাই শুনেন, মনোযোগ দিয়ে শুনেন। আমরা যদি এই বইটাকে ভালোভাবে আমাদের মনের মধ্যে নিয়ে আসতে পারি, ইনশাল্লাহ আমরা কেউ এই সাবজেক্টের মধ্যে আমাদের আনসাকসেস কেউ হবে না, সবাই সাকসেসফুল হবে ইনশাল্লাহ, শিওর একদম। এই বইটা এত সুন্দর করে লেখা, এত মানে সুইট ল্যাঙ্গুয়েজ এবং ইজি ল্যাঙ্গুয়েজ দিয়ে লেখা,
বুঝতে এত সুবিধা, প্রত্যেকটা ওয়ার্ড এবং কনসাইজ করা, ব্রিফলি করা, ফ্যান্টাস্টিক বই। আমরা যখন পড়ছিলাম তখন এই বইটা পেলে আমাদের খুব উপকার হতো, কিন্তু আমরা পাইনি। এখন এই বইটা পড়ে আমারও খুব আনন্দ লাগে, পড়ায় খুব আনন্দ লাগে, যারা পড়ে তাদেরও খুব আনন্দ লাগে। আপনারা এই বইটা আগে ভালো মতো বুঝে নেন, যে কোনো জায়গা থেকে প্রশ্ন আসুক আপনারা আনসার করতে পারবেন, আমি শিওর ফর দ্যাট। কথা ক্লিয়ার? ওকে স্যার, Yes, sir. জি স্যার। আচ্ছা, আপনারা কেউ কথা বললে অবশ্যই নামটা বলবেন, কারণ আমি নামটা আপনাদের চেহারা দেখতে পাচ্ছি না। নামটা অ্যাটলিস্ট যদি শুনতে পাই তাহলে আস্তে আস্তে পরিচয়টা হবে আমাদের, ঠিক আছে? এনিওয়ান? আমি ফারজানা আলম স্বপ্নিল। ফারজানা স্বপ্নিল, একটু আগে আপনার অনেকগুলো মেসেজ পাচ্ছিলাম, আমি যে এটা ওই শেয়ার করেছি, ওই পিডিএফ ফরম্যাটটা পাঠিয়েছিলাম, বারবার মেসেজ আসতেছে যে আপনার ওখানে শেয়ার করার জন্য। তো এনিওয়েজ আমি বুঝছি না কেন আসতেছে এইগুলা। ওই পিডিএফ ফরম্যাটটা আপনারা সবাই ডাউনলোড করবেন, রাখবেন, এবং আমার ক্লাসে কিন্তু আমি এই বইটাই ফলো করব। এরকম করে আমি যখন এই যে আমি এখন যেভাবে দেখাচ্ছি স্ক্রিনে, এইভাবে কিন্তু আমি আগাবো, স্ক্রিন থেকেই বই পড়ে পড়ে যাবো, এবং এটা কভার হয়ে যাবে। 30টা ক্লাসে আমাদের কভার হয়ে যাবে। কভার হয়ে গেলে দেখবেন যে এর মধ্যে আমাদের অনেক প্রিপারেশন হয়ে গেছে। বাট আপনাদের বাসায় কিন্তু আমি যেটা পড়াবো সেটাকে আপনার বাসায় রিভিউ করে ফেলবেন 1 ঘন্টা 2 ঘন্টা সময় দিয়ে, এনাফ প্রিপারেশন হয়ে যাবে। তারপর আমার স্টাডি টেক্সট আছে স্যার, স্টাডি টেক্সট হলে তো হবে না স্যার? এই বইটা লাগবে। স্টাডি টেক্সট সবগুলো একই রকম না, আমি যেটা পাঠিয়েছি ওইটাই হচ্ছে ইম্পর্টেন্ট। হ্যাঁ, যেটা পাঠিয়েছি সীমা, আচ্ছা আচ্ছা, ওকে ওকে। সীমার আমি একটা স্টাডিতে যেটা পাঠিয়েছি, আমার সামনে যে বইটা আছে, আমাদের লাইব্রেরিতে যে বইটা আছে, সেটা স্টাডি এই পিডিএফ ফরম্যাটটা আমাদের গত সেশনের একটা ছেলে, একজন স্টুডেন্ট, ও কষ্ট করে পিডিএফ ফরম্যাট করে আমাকে দিয়েছিল সবাইকে, তারপর আমরা দিলাম, তারপর এটা করে করে আমরা এগিয়েছিলাম আর কি। হ্যাঁ, তো আলহামদুলিল্লাহ আমরা এক স্টেপ আগে আছে, পিডিএফ ফরম্যাটটা আমাদের রেডি আছে, এটা আপনাদের সবাইকে দিয়ে দিলাম আজকে। আমি ইমেল করছি সবাইকে দেওয়ার জন্য, আশা করি সবাই পেয়ে যাবেন। তো এটা আপনারা ফলো করবেন, ইনশাআল্লাহ হয়ে যাবে। অথবা যদি বই সামনে থাকে, বই তো সামনে থাকতেই হবে, আসলে বই সামনের থেকে বই বসে বসে পড়া আর বই কম্পিউটারে পিডিএফ পড়ার মধ্যে পার্থক্য আছে। স্যার আমি বলছি স্যার, আমার সীমা স্টাডি টেক্সট আছে স্যার, তাহলে কি এই পিডিএফ ফাইলটা লাগবে? এটার সঙ্গে মিলিয়ে দেখবেন এটার সঙ্গে মিলে কিনা, যেহেতু আমি এই বইটাকে ফলো করে যাবো, আপনি এটার সঙ্গে মিলে গেলে খেয়াল করে যাবেন, কারণ বিভিন্ন সেশনে বিভিন্ন ধরনের ওলটপালট থাকে আর কি। জি, থ্যাংক ইউ স্যার। জি, ওকে, তাহলে আপনি কে বলছিলেন, নামটা বলেন? স্যার মোহাম্মদ মিজানুর রহমান বলছি স্যার। মিজান, হ্যাঁ নাম বলবেন তারপর। মোহাম্মদ মিজানুর রহমান বলছি। ওকে মিজান, থ্যাংক ইউ। আচ্ছা দেখেন, তাহলে চ্যাপ্টার 1টা আমি একটু করে 2 মিনিট টাচ করে যাই। চ্যাপ্টার 1 এর কথা বলছিলাম যে এখানে সীমা বুকটা প্র্যাকটিস করলেই হবে। আমি তাই তো বললাম, একটু আগে বললাম কথাটা, যে এই বইতে আমাদের পুরো সিলেবাসটা কভার করা আছে। এই বইটা আমরা পুরো ফলো করব, ভালোভাবে বুঝে নেব, পৃথিবীর যে জায়গা থেকে, যে কোনো জায়গা থেকে প্রশ্ন আসুক ইনশাআল্লাহ আমরা আনসার করতে পারবো। ক্লিয়ার? আমাদের কনসেপ্ট এখানে ক্লিয়ার হয়ে যাবে। তারপর আপনি যে কোনো বই পড়েন, অনেক বই পড়বেন, কোনো অসুবিধা নেই। আসসালামু আলাইকুম স্যার। জি ওয়ালাইকুম আসসালাম স্যার, আমি রাফেল বলছি। আমি একটা কোশ্চেন করতে যাচ্ছিলাম স্যার। জি বলেন। আপনি যেটা দেখাচ্ছেন স্যার, আমাদেরকে মেলে কিন্তু অন্য একটা শীট দিয়েছে, এবং দিয়েছে আইসিএমএবি ডেইলি রিপোর্ট অনলাইন ক্লাস প্রসিডিং, আর একটা শীট দিয়েছে যেটা 2টা শীটের মধ্যে একটা সাবজেক্টের কোর্স ম্যাটেরিয়াল এবং আরেকটার মধ্যে পারপাস অফ কস্টিং, এগুলো কিছু কিছু জিনিস দেওয়া রয়েছে। মানে আপনি যেগুলো দেখাচ্ছেন এটার সাথে মানে মেলের কোনো পাচ্ছি না স্যার, এই জন্য আর কি বুঝতে পারছি না আর কি। যে আমি বলে দিচ্ছি, আপনারা যেটা যে এমএস ওয়ার্ড ফরম্যাটে যেই একটা 3-4-5 পৃষ্ঠার একটা শীট পাবেন, হ্যাঁ, ওইটা আমি এই বইতে পুরো বইটাকে আমি কভার করছি, ব্রিফলি লেখছি, লেকচারগুলোকে ফলো করার মতো অবস্থায় আনার জন্য। এই বইতে যা আছে ওখান থেকে আমি এটাকে ব্রিফ করছি। হ্যাঁ, বাসায় বসে বসে কম্পিউটার টাইপ করে অনেক সময় দিয়ে এটা আমি রেডি করে গত সেশনে করেছিলাম, ওগুলা আপনার কাছে চলে যাবে, প্রত্যেক ক্লাসের মধ্যে চলে যাবে। তখন আপনারা ওটা থাকবে, কিন্তু এই বইতে যা আছে ওটাতে তাই আছে। বইটা কভার করলে ওইটা পুরোটাই আপনার চলে যাবে। ক্লিয়ার? তো আমরা তাহলে চ্যাপ্টার 1-এ চলে যাই। চ্যাপ্টার 1-এ কি আছে? আর কারো কোনো প্রশ্ন আছে সিলেবাসটার সম্বন্ধে? নো স্যার। তাহলে চ্যাপ্টার 1-এর কথা বলছিলাম, যে চ্যাপ্টার 1-এ আমাদের সীমা ভার্ব হায়ারার্কি, এটা আপনারা দেখবেন ওখানে এই বইয়ের মধ্যে, এখানে একটু 1 পৃষ্ঠা আছে, কিন্তু বইতে আপনারা দেখবেন যে 2-3 পৃষ্ঠা 4 পৃষ্ঠার মতো আছে। চ্যাপ্টারগুলো পড়বেন, যেমন এখানে এক্সপ্লেইন মানে কি, আইডেন্টিফাই মানে কি, ইলাস্ট্রেট মানে কি, অ্যাপ্লাই মানে কি, প্রিপেয়ার মানে কি, ক্যালকুলেট মানে কি, ডিসকাস মানে কি, অ্যানালাইজ মানে কি,
প্রায়োরিটাইজ মানে কি, ইন্টারপ্রেট মানে কি, কম্পেয়ার মানে কি, ঠিক আছে? আপনার তার মানে হচ্ছে আপনার প্রশ্নে যখন বলা থাকবে এক্সপ্লেইন সামথিং, যদি বলা থাকে তখন কি লিখবেন আপনি, যদি বলা থাকে আইডেন্টিফাই তখন আপনি কি লিখবেন, যদি বলা থাকে ইলাস্ট্রেট তাহলে আপনি কিভাবে লিখবেন, যদি বলা থাকে অ্যাপ্লাই, যদি বলা থাকে প্রিপেয়ার, যদি বলা থাকে ক্যালকুলেট, কিভাবে লিখবেন, কোন শব্দের কি মিনিং, কথা বুঝতে পারছেন? সো ডিসকাস, অ্যানালাইজ, প্যারাটাইজ, ইন্টারপ্রেট, কম্পেয়ার, কোন শব্দটা লিখলে কি মিনিং হয় সেটা আপনারা এই চ্যাপ্টার 1টা একটু পড়ে নিয়ে যে কোনো পরীক্ষাতে কাটে, শুধুমাত্র চ্যাপ্টার প্রফেশনাল এক্সামে এইটার জন্য যে কোনো পরীক্ষাতে এই অ্যালফাবেট গুলো, এই ভার্ব গুলো আপনাদের হেল্প করবে অ্যানসারটা সুন্দর করে করার জন্য, পারফেক্টলি করার জন্য, ঠিক আছে? করবেন, খুব ইন্টারেস্টিং এটা চ্যাপ্টার 1। চ্যাপ্টার 2 থেকে আমরা আমাদের আসলে মেইন পড়াশোনা হচ্ছে, আমরা আজকে একটু কভার করব। এটা হচ্ছে স্যার মিজানুর রহমান বলছিলাম স্যার। জি মিজান বলেন স্যার। occur 7 times, 2 times, 4 times, স্যার what does it mean স্যার? প্লিজ স্যার আপনারা চ্যাপ্টার 1টা স্যার পড়েন। এই যে occur স্যার যেমন explain occur 7 times, স্যার এই occur 7 times তে কি বোঝাচ্ছে, মিন করছে স্যার? এগুলো ওই যে বইতে কখন কোথায় কি লিখছে, লাগছে 45 in the P1 syllabus contains 43 learning object outcomes using the following verbs that you need to understand, বুঝছেন? তাহলে এক্সপ্লেইনটা 7 বার বলছে, 3 বার বলছে, এই সমস্ত কথা আছে, অসুবিধা নেই। আপনারা শুধু দেখবেন যে এখানে এক্সপ্লেইন যদি বলে প্রশ্নের মধ্যে তাহলে আপনি কি আনসার করা উচিত, যদি বলে ইলাস্ট্রেট তাহলে আপনি কি আনসার করা উচিত, যদি বলে ক্যালকুলেট তাহলে কি আনসার করা উচিত, যদি বলে ইন্টারপ্রেট তাহলে আপনি কি আনসার করবেন, কথা বুঝতে পারছেন? এই যে টার্মস গুলো আপনারা নলেজ গ্যাদার হবে আপনার পরীক্ষাতে প্রশ্ন অ্যানসার করার সময়, আপনারা সঠিকভাবে অ্যানসারটা করার জন্য একটা লাইন আপ খুঁজে পাবেন। মানে এটা কি স্যার এটা কি আমাদের পড়ার প্রতি গুরুত্ব যাচ্ছে যে এভাবে গুরুত্ব দিয়ে পড়তে হবে এভাবে নাকি? আমি বুঝতে পারছি না স্যার। এটা আপনার অ্যানসারটা প্রফেশনালি লেখার জন্য এই প্রশ্ন এই শব্দগুলো কি অর্থ যদি জানা থাকে আপনার, এই কোন শব্দের কি প্রশ্নের মধ্যে যদি এই শব্দগুলো থাকে তাহলে ওই শব্দগুলো থাকলে অ্যানসারটা কিভাবে করা উচিত, ওটা একটা গাইডলাইন মাত্র, আর কিছু না। এটা যে কোনো পরীক্ষার জন্য অ্যাপ্লিকেবল। স্যার আমি সরি স্যার, আমি তাহলে এই টাইম স্যার আমি ক্লিয়ার হয়নি স্যার, আমার পাশে আজান হচ্ছিল, দরকার নেই, আপনি ওইটা নিয়ে মাথা ব্যথা করার দরকার নেই, আপনি শুধু অনুমতি দিলে আমি একটু বলার চেষ্টা করি। বলছেন স্যার আমি মনিরুল ইসলাম বলতেছিলাম, মনিরুল নীরব। ওখানে টাইমস লেখা হয়েছে, এটা আলাদা কোনো ইন্টারপ্রিটেশন নাই। এই বইয়ে এতবার কোন ক্ষেত্রে এই বিষয়গুলো এভাবে আসতে পারে, 5 বার 9 বার 7 বার এটা আছে, এটাই এখানে ব্যাখ্যা করছে। এক্স্যাক্টলি তো ওটা নিয়ে মাথা ব্যথা করার দরকার নেই। আচ্ছা আপনি শুধু দেখবেন ওকে থ্যাংক ইউ, দেখবেন যে শুধু ওয়ার্ড গুলার যদি থাকে, কোন ওয়ার্ড থাকলে কিভাবে অ্যানসারটা করা উচিত, এটা জাস্ট একটু নলেজটা একটু মাথায় রেখে দিবেন, এই ইনফরমেশনটা মাথায় রাখবেন, তাহলে অ্যানসার করার সময় আপনি সুন্দর মতো অ্যানসার করতে পারবেন। ক্লিয়ার? সবার ক্লিয়ার তো বিষয়টা না? স্যার আসসালামু আলাইকুম স্যার, আমি মোহাম্মদ মুহাদ্দিস হোসেন পাভেল বলছিলাম স্যার। কি বলেন স্যার? একটা কথা হচ্ছে স্যার, সবাই আসলে স্যার কোশ্চেন করছে তো দেখা যাচ্ছে স্যার এক কোশ্চেনেই এখন একজন করছে, পরে আরেকজন করছে, তাইলে স্যার আমি বলতে চাইছি আমি সব ছাত্রদের কোশ্চেনটা যদি স্যার আপনার লেকচারে পড়ে দিতেন তাহলে সময়টা বেড়ে যেত, এবং আপনি যে স্যার ফ্লোতে আগাচ্ছেন এই ফ্লোটা অবশ্য আপনার ডিস্টার্ব হতো না। থ্যাংক ইউ ভেরি মাচ। আমি মানে আননেসেসারি কোশ্চেন করলে কিন্তু আমার ব্রেক হয়ে যাবে, আমি ফ্লোটা আমার নষ্ট হয়ে যাবে। আপনারা রিলেভেন্ট কোশ্চেন করবেন, ইররিলেভেন্ট কোনো কোশ্চেন করিয়েন না। আমাদের পরে যখন ফ্লোতে থাকবো তখন যদি অন্য একটা যদি ডাইভার্সন হয়ে যায় তখন কিন্তু ফ্লোটা নষ্ট হয়ে গেলে কিন্তু ভালো হয় না। তো পাবেল যেটা বলেছেন সেটা কারেক্টলি বলেছেন, সেভাবে আমরা আগাবো ইনশাল্লাহ। আপনারা আমাকে ফলো করেন, বেসিক রিলেভেন্ট কোশ্চেন থাকলে অবশ্যই করবেন, কোনো অসুবিধা নেই। পড়াবার সময় রিলেভেন্ট কোশ্চেন থাকলে অবশ্যই করবেন, কারণ আমি বললে আপনাদেরকে সবাইকে বলি, সবাই মনোযোগ দিয়ে শুনে এই কথা শুনেন। আমাদের এই সাবজেক্টে পারফরমেন্স অপারেশন সাবজেক্টে মোস্টলি আমার কনসেপ্টটা আমরা ক্লিয়ার করে ফেলবো, শুধুমাত্র পরীক্ষা পাস করার জন্য নয়, আইসিএমএটা পুরো আইসিএমএ কভার করার জন্য, এবং আইসিএমএ পাস করার পরে যখন আপনার প্র্যাকটিক্যাল লাইফে কাজ করবেন তখনও এই সাবজেক্টের বিষয়গুলো আপনাকে বারে বারে আপনার কাছে আসবে, বারে আপনাকে এগুলো সলভ করতে হবে প্র্যাকটিক্যাল লাইফে। সো ইটস মোস্ট প্র্যাকটিক্যাল। সুতরাং আমরা সেভাবে চিন্তা করবো, যে লেভেলে আছে সেই লেভেলে চিন্তা করবো, তাহলে দেখবেন যে ইন্টারেস্টটা পাবো। তো তাহলে শুরু করি ইনশাআল্লাহ। ট্রেডিশনাল কস্টিং আমাদের কি আছে, চ্যাপ্টার 2 তে চলে যাচ্ছি। ট্রেডিশনাল কস্টিং, এই ট্রেডিশনাল কস্টিং এর মধ্যে এই চ্যাপ্টারের মধ্যে আমাদের
কি আছে, লিড ডিসকাশন কি, আমরা এখানে ডিসকাস কস্টিং মেথডস এন্ড দেয়ার রেজাল্টস। কস্টিং এর মেথড গুলো কি এবং তার রেজাল্ট গুলো কি। কম্পোনেন্ট কি এখানে আছে, এ এবং বি দুইটা কম্পোনেন্ট, হচ্ছে কম্পেয়ার এন্ড কন্ট্রাস্ট marginal or variable throughput and absorption accounting methods in respect of profit reporting and stock valuation. তাহলে কি বলছে, আমরা এখানে ভ্যারিয়েবল মার্জিনাল কস্টিং শিখবো, থ্রুপুট শিখবো, অ্যাবজর্পশন কস্টিং অ্যাকাউন্টিং মেথডগুলো শিখবো, দেন ইন রেসপেক্ট অফ প্রফিট রিপোর্টিং এন্ড স্টক ভ্যালুয়েশন। মাইন্ড ইট, স্টক ভ্যালুয়েশন বলছে কিন্তু, প্রফিট রিপোর্টিং ইন রেসপেক্ট অফ কি বলছে, প্রফিট রিপোর্টিং। কথাগুলো মনে রাখবেন, প্রফিট রিপোর্টিং এর ক্ষেত্রে এই বিভিন্ন কস্টিং মেথডগুলো কিভাবে আমাদের কাজ করে সেগুলো আমরা জানতে পারবো কিন্তু এই চ্যাপ্টারটা পড়লে, ঠিক আছে। এবং স্টক ভ্যালুয়েশনের মধ্যে কিভাবে এফেক্ট করে, দুইটাই কিন্তু ভেরি ইম্পর্টেন্ট। এই প্রফিট রিপোর্টিং এবং স্টক ভ্যালুয়েশনের উপরে কিন্তু প্রশ্ন যেগুলো আসবে বা আমাদের যে ডিসকাশন গুলো আছে, যে চ্যাপ্টারে যে যত আমরা আগাবো তত বারবারই কিন্তু এই বিষয়গুলো আমাদের সামনে আসবে। সুতরাং এই দুটো ওয়ার্ড আমি আবার এমফাসাইজ করি যে প্রফিট রিপোর্টিং, স্টক ভ্যালুয়েশনের ক্ষেত্রে কস্টিং মেথডগুলো কি কি মেথড, মার্জিনাল কস্টিং, থ্রুপুট কস্টিং, অ্যাবজর্পশন কস্টিং, এই বিভিন্ন মেথডগুলো। দেন ডিসকাস আ রিপোর্ট which reconciles budget and actual profit using absorption costing and marginal costing principles. সো আমরা দুইটা কিন্তু ওয়ার্ড এখানে বেসিক্যালি পেয়ে যাচ্ছি, একটা হচ্ছে অ্যাবজর্পশন কস্টিং এন্ড মার্জিনাল কস্টিং। এগুলা নিশ্চয়ই আমরা আগে পড়েছি। অ্যাবজর্পশন কস্টিং, মার্জিনাল কস্টিং সম্পর্কে ধারণা আছে না, বলেন তো কেউ, পড়েছেন আপনারা? জি স্যার। অ্যাবজর্পশন কস্টিং, মার্জিনাল কস্টিং আমাদের বিবিএ তে এমবিএ তে আমরা পড়েছি না সবাই? জি স্যার। এটা একই রকম কনসেপ্ট। এই চ্যাপ্টারে কি আছে, যে ওভারভিউ অফ দিস চ্যাপ্টার, এখানে আমরা এই চ্যাপ্টারে কি পাচ্ছি, এখানে দেখেন অ্যাবজর্পশন কস্টিং এন্ড মার্জিনাল কস্টিং নিয়ে আসছে আমাদের চ্যাপ্টার 2টা। তো একদিকে অ্যাবজর্পশন কস্টিং প্রফিট স্টেটমেন্ট, আর একদিকে মার্জিনাল কস্টিং প্রফিট স্টেটমেন্ট, এগুলো সম্বন্ধে জানবো। হ্যাঁ, আমরা আবার আমাদের রিভিউ করে ফেলবো কনসেপ্টগুলো, এবং আমাদের কনসেপ্টটা এই চ্যাপ্টার থেকে কিন্তু ক্লিয়ার রাখতে হবে। দেন রিকনসিলিয়েশনটা করবো এবং সিডিপি অ্যানালিসিস করবো। পারপাস অফ কস্টিং, আমাদের কস্টিং আমরা কেন করি, আমরা কেন কস্টিং করবো, পারপাস অফ কস্টিং কি, আমাদের কস্টিং করার দরকার কেন বলেন তো, সাধারণ ভাষায় কেউ বলবেন? বিভিন্ন ডিসিশন মেকিং এর জন্য, হ্যাঁ, কস্টটা কমানোর জন্য, কস্টটা সেভ করার জন্য, আর বেসিক্যালি প্রাইস বলে আমাদের প্রফিটটা আমাদের আসবে, আর বেসিক্যালি প্রাইস ডিটারমিনেশনের জন্য। তারপরে এখান থেকে বিভিন্ন ডিসিশন নেওয়া, ডিটারমিনেশন অ্যাজ ওয়েল অ্যাজ প্রফিট ডিটারমিনেশন। তাহলে একটু আগে চলে যাই, আমরা যে ওভারভিউতে পড়ছিলাম। হ্যাঁ, এই যে কস্টিং মেথডগুলো আছে এখানে কিন্তু ইন রেসপেক্ট কম্পেয়ার এন্ড কন্ট্রাস্ট মার্জিনাল, থ্রুপুট, অ্যাবজর্পশন অ্যাকাউন্টিং মেথডস ইন রেসপেক্ট অফ প্রফিট রিপোর্টিং এন্ড স্টক ভ্যালুয়েশন। স্টক ভ্যালুয়েশনটা কিন্তু আপনি কেউ বলেন নাই মনে হয়, বলছেন কেউ? না স্যার, কেউ বলেন? স্টক ভ্যালুয়েশন ইজ ভেরি ইম্পর্টেন্ট, রিয়েলি ইম্পর্টেন্ট। ইনভেন্টরিতে গিয়ে আমার কস্টিং মেথডটা কিন্তু হিট করে খুব, এবং সেটা একটা ভাইটাল রোল প্লে করে আমাদের ডিসিশন মেকিং গুলোতে। তো ইনভেন্টরিটা আমাদের এই যে কস্টিং মেথডগুলোর কারণে ইনভেন্টরি কিভাবে করে সেটা আমি জানতে পারবো। তার পারপাস অফ কস্টিং হচ্ছে আমাদের ইনভেন্টরি ভ্যালুয়েশন সেকশন 1 নম্বরে আছে, আমাদের ইনভেন্টরি ভ্যালুয়েশন করার জন্য। কেমন? The cost per unit can be used to value inventory in the statement of financial position. ব্যালেন্স শিটের মধ্যে ইনভেন্টরি যে ভ্যালুয়েশন হয়, ওপেনিং স্টক ক্লোজিং হয় না আমাদের, ইনভেন্টরি ক্লোজিং স্টক ব্যালেন্স শিটে আসে আমাদের, আসে না? আসে? জি স্যার। এই ইনভেন্টরি ভ্যালুয়েশনটা কিভাবে হয় সেটা, হ্যাঁ, এবং কিভাবে এফেক্ট করে। যদি আমার কস্টিং মেথড যদি অ্যাবজর্পশন কস্টিং থাকে তাহলে ইনভেন্টরি ভ্যালুয়েশন একরকম হবে, যদি আমার মার্জিনাল কস্টিং থাকে তাহলে ইনভেন্টরি ভ্যালুয়েশনটা আরেক রকম হবে, অ্যামাউন্টটা চেঞ্জ হয়ে যাবে। স্যার ভ্যালুয়েশনটা কি যে পারপেচুয়াল ইনভেন্টরি সিস্টেম ব্যাপারটা কি? না, ওটা তো ইনভেন্টরি সিস্টেমের, ওটা কিভাবে ইনভেন্টরি সিস্টেম করে। ব্যালেন্স মানে কি, আমার ইনভেন্টরি কত টাকা আছে ব্যালেন্স শিটে যেটা দেখায় আমাকে, স্টক ভ্যালুয়েশন, যেটা স্টক ভ্যালুয়েশন, আমার লাস্ট আমার ব্যালেন্স শিটের মধ্যে ক্লোজিং স্টক কত টাকা হয়েছে এটা আমরা একটা দেখাই না, সেটাই ইনভেন্টরি ভ্যালুয়েশন। আর পারপেচুয়াল সিস্টেমটা তুমি বলতো সিস্টেম, ইনভেন্টরি সিস্টেম মেথড। হ্যাঁ, ওখানে মধ্যে ফিফো, লিফো ওগুলো তো আপনারা পড়েছেন, আমরা পরে তাহলে ইনভেন্টরি ভ্যালুয়েশন একটা ভাইটাল পয়েন্ট। আমাদের কস্টিং গুলো করলে আমরা ইনভেন্টরি ভ্যালুয়েশন হিট করে, ওই জন্য ইনভেন্টরি ভ্যালুয়েশনটা আমাদের জন্য আমাদের কস্টিং করতে হয়। দেন কি, দেন টু রেকর্ড কস্ট। কেন রেকর্ড কস্ট? আমার কস্টটা রেকর্ড করতে হবে কেন বলেন?
কেন রেকর্ড? কস্টটা আমি যদি রেকর্ড করি তাহলে কি হবে? দ্য কস্ট অ্যাসোসিয়েটেড উইথ দ্য প্রোডাক্ট নিড টু বি রেকর্ডেড ইন দ্য ইনকাম স্টেটমেন্ট। আমার একটা প্রোডাক্টের সঙ্গে কি কি কস্ট আছে ওটা আমাদের ইম্পর্টেন্ট না, ভাইটাল না আমার জানা? বলেন, আমি একটা প্রোডাক্ট প্রোডাকশন করবো, ওখানে মধ্যে কি কি কস্ট ওটার সঙ্গে জড়িত, এটা কি আমার জন্য জানানো জরুরি না? অবশ্যই অবশ্যই, এটা তো আমার বেসিক জিনিস। নাহলে আমি সেলস প্রাইস কিভাবে করবো, আমি অন্য আমার ইনকাম স্টেটমেন্ট কিভাবে করবো? তাহলে সুতরাং আমার কস্ট রেকর্ড করার জন্য আমার কস্টিং করতে হবে। দেন প্রাইস প্রোডাক্টস, আমার যে প্রোডাক্টটা আমি প্রোডাকশন যে রেকর্ড কস্ট করলাম তারপর আমার প্রাইসিং করতে হবে না কিছু লাভ ধরে? তাহলে প্রাইসিং এর বিষয় চলে আসতেছে। ফর এক্সাম্পল, ইফ দ্য কস্ট পার ইউনিট ইজ $0.3, the business may decide to price the product at $0.5 per unit in order to make the required profit of $0.20 per unit. তাই না? এই কস্টটা করার পরে আমি প্রাইসিংটা করতে পারবো, তাই তো? তারপরে আসেন ডিসিশন মেকিং। The business may use the cost information to make important decisions regarding which product should be made in what quantities. Which product, দেখেন ডিসিশন কিসের উপরে? ডিসিশন রিগার্ডিং which products should be made, কোন প্রোডাক্টটা বানাবো, in what quantities, কোন প্রোডাক্টটা কি কোয়ান্টিটিতে আমরা প্রোডাকশন করলে বানাবো। কেন এই ডিসিশন মেকিংটা কেন দরকার হবে বলেন তো? এক কথায় কেউ বলেন, এনিওয়ান? শুধু একটা পয়েন্ট, কোনটা বেশি লাভজনক হবে সেটা ডিসিশনটা সেজন্য নিতে হবে। ইংলিশে বললে প্রফিট ম্যাক্সিমাইজেশন বলা যায়, কি বলেন? রাইট। তাহলে ডিসিশন মেকিং আমরা করতে হবে, আমরা কোন প্রোডাক্টে করলে প্রফিট ম্যাক্সিমাইজ হবে সেই জিনিসটা আমরা করতে পারবো। তবে সবসময় কি প্রফিট ম্যাক্সিমাইজের কথা আসবে? নাও আসতে পারে বিভিন্ন সিচুয়েশনে, সেটা আমরা পরে আলোচনা করবো। তো তাহলে আমরা ইনভেন্টরি পারপাস অফ কস্টিংটা বুঝলাম যে ইনভেন্টরি ভ্যালুয়েশন করার জন্য আমাদের লাগে, আমাদের কস্ট রেকর্ড করার জন্য লাগে, আমাদের প্রাইসিং করার জন্য লাগে, আমাদের ডিসিশন মেকিং জন্য লাগে। ক্লিয়ার? জি জি স্যার। এখন আসেন, হাউ ক্যান উই ক্যালকুলেট দ্য কস্ট পার ইউনিট? আমরা এই কস্ট পার ইউনিটটা কিভাবে ক্যালকুলেট? পার ইউনিট কথা আসছে কিন্তু দেখেন কি বলছে, কস্ট পার ইউনিট, কস্ট পার ইউনিট আসছে। তাহলে মানে আমাদের টোটাল যে কস্ট আছে ওটাই কি করব? প্রত্যেকটা প্রোডাক্টের পার ইউনিট আনতে হবে। এই কথাটা কিন্তু কস্টিংয়ের জন্য ভেরি ইম্পর্টেন্ট। কি কস্ট পার ইউনিটে নিয়ে আসা, বুঝছেন? আমাদের ভবিষ্যতে যত কাজ করবো কস্ট পার ইউনিট কিন্তু আমাদের বারবার আমাদের সামনে আসবে। কস্ট পার ইউনিট, কস্ট পার ইউনিট, কস্ট পার ইউনিট, ওকে? যে কোনো কিছু কস্ট পার ইউনিট। তাহলে কস্ট পার ইউনিট কথাটা কেন আসবে? কস্ট পার ইউনিট আসলে ওখানে কস্ট পার ইউনিটের ম্যাটেরিয়াল কত কস্ট পার ইউনিটের। আচ্ছা, আমার কস্ট এলিমেন্ট গুলো কি কি আছে বলেন তো একটু আমাকে। স্যার ডাইরেক্ট ম্যাটেরিয়াল, ডাইরেক্ট লেবার, ওভারহেড, স্যার এই তিনটা মূলত। আর বলতে হবে না, ম্যানুফ্যাকচারিং ওভারহেড। নাম বলেন। স্যার মেজানুর রহমান বলছেন। মিজান রেসপন্স করতেছেন, থ্যাংক ইউ। তাহলে এই যে ডাইরেক্ট ম্যাটেরিয়াল, লেবার আর কি বললেন? ওভারহেড, ম্যানুফ্যাকচারিং ওভারহেড, ম্যানুফ্যাকচারিং ওভারহেড। গুড। আরো স্পেসিফাই করতে ম্যানুফ্যাকচারিং কে বলছেন? স্যার মোহাম্মদ সালাউদ্দিন। গুড। ম্যানুফ্যাকচারিং ওভারহেডের কথা বলছেন, এটা ইম্পর্টেন্ট। কেন ইম্পর্টেন্ট একটু পরে আলোচনা করব। থ্যাংক ইউ। আর তাহলে আসেন, স্যার প্রোডাকশন ওভারহেড আছে স্যার, একই কথা। প্রোডাকশন ওভারহেড, ম্যানুফ্যাকচারিং ওভারহেড ইজ অল দ্য সেম, রাইট? জি জি। তাহলে আসেন, জি। তো হাউ ক্যান উই ক্যালকুলেট দ্য কস্ট পার ইউনিট? আমরা কিভাবে কস্ট পার ইউনিটটা বের করব? কস্ট, আমি আবার বলছি, কস্ট পার ইউনিটটা কিন্তু আমাদের একটা ভাইটাল ফোকাস এই পুরো সিলেবাসের জন্য। পুরো সিলেবাসের জন্য কস্ট পার ইউনিটটা একটা ভাইটাল ফোকাস, একটা মেজর ফোকাস, ঠিক আছে? সুতরাং আমরা সবসময় কস্ট পার ইউনিট বিভিন্ন হিসাবগুলো করতে হবে আমাদের ভবিষ্যতে, দেখবো কিভাবে হয়। তাহলে আসেন, আমাদের কি হয়, দেখেন many factors affect the levels of costs income. For instance, inflation will cause costs to increase over a period of time. In management accounting, when we talk about cost behavior, we are referring to the way in which costs are affected by fluctuations in the level of activity. The level of activity can be measured in many different ways. তাহলে দেখেন এখানে একটা কথা চলে আসছে, কি বলছে? লেভেল অফ অ্যাক্টিভিটি। লেভেল অফ অ্যাক্টিভিটি কি জিনিস এটা কিন্তু মাথায় রাখতে হবে। এটাও আমাদের জন্য খুব একটা ইম্পর্টেন্ট একটা ফোকাস।
এই যে কস্ট পার ইউনিট করার জন্য বুঝছেন লেভেল অফ অ্যাক্টিভিটি কি সেটা কিন্তু আমাদের আগে চিন্তা করতে হবে। যে কোনো প্রোডাক্টের যখন আমরা কস্ট করব তখন ওই প্রোডাক্টে কস্টিং করার জন্য কোন লেভেল অফ অ্যাক্টিভিটিটা ইনফ্লুয়েন্স করে সেটা কিন্তু আমাদের মাথায় বুঝে ফেলতে হবে। এক একটা প্রোডাক্টের জন্য একটা লেভেল অফ অ্যাক্টিভিটি ইনফ্লুয়েন্স করে, কোন লেভেল অফ অ্যাক্টিভিটি ইনফ্লুয়েন্স হয় সেটা জানতে হবে। এক্সাম্পল কি লেভেল অফ অ্যাক্টিভিটি কি সেম? এই যে এক্সাম্পল পড়লেই বুঝবেন। ফর এক্সাম্পল we can record the number of units produced, miles traveled, hours worked, percentage of capacity utilized, and so on. তাহলে আমার লেভেল অফ অ্যাক্টিভিটিটা জানলে এই আমি মেজার করতে ক্যান বি মেজার্ড ইন ডিফারেন্ট ওয়ে। দ্য লেভেল অফ অ্যাক্টিভিটি ক্যান বি মেজার্ড, মাপা যায় in many different ways. কি তা অনেক ওয়েতে করা যায় লেভেল অফ অ্যাক্টিভিটিটা। কেমন যায় যে we can record the number of units produced, কত ইউনিট প্রডিউস করলাম ওটার উপরে আমি পার ইউনিট কস্ট বের করতে পারি, অথবা কত মাইল ট্রাভেল করলাম। অনেক সময় যদি আমার পরিপ্রেক্ষিতে ব্যবসার পরিপ্রেক্ষিতে মাইলের উপর যদি নির্ভর করে তাহলে মাইল দিয়ে করব, বা যদি কত আওয়ার্স ওয়ার্ক করছি সেটার উপর নির্ভর করে তাহলে আওয়ার্স দিয়ে করব। ঠিক আছে, কত পার্সেন্ট অফ ক্যাপাসিটি ইউটিলাইজ দিয়ে যদি আমার নির্ভর করে তাহলে পার্সেন্টেজ অফ ক্যাপাসিটি ইউটিলাইজের উপরে আমি পার ইউনিট কস্ট বের করব। এভাবে করে আমরা পার ইউনিট কস্ট বের করব। সুতরাং লেভেল অফ অ্যাক্টিভিটিটা মনে রাখবেন। তাহলে এখানে দুইটা ইম্পর্টেন্ট কথা পেয়ে গেলাম না? একটা পেলাম কি আমরা কস্টিং, হ্যাঁ, এই যে ইনভেন্টরি রেকর্ড কস্ট প্রাইসিং করা, ডিসিশন মেক করা, ইনভেন্টরি ভ্যালুয়েশন, রেকর্ড কস্ট প্রাইসিং করা, ডিসিশন মেকিং করা। তারপরে কস্টিং করতে গিয়ে আমাদের বিভিন্ন মেথডের মধ্যে কি করা, এই লেভেল অফ অ্যাক্টিভিটি। সবাই বলেন তো কি জিনিস লেভেল অফ অ্যাক্টিভিটি? লেভেল অফ অ্যাক্টিভিটি কথা মনে থাকবে? লেভেল অফ অ্যাক্টিভিটি, হ্যাঁ। তাহলে লেভেল অফ অ্যাক্টিভিটি ফর এক্সাম্পল কি বললাম? ইউনিটস প্রোডিউসড, আওয়ার্স কত ইউনিট উৎপাদন করলাম, কত ঘন্টা ইউজ করলাম, জি কতটুকু ইলেকট্রিসিটি ব্যয় হলো স্যার, সেটাও তো আসতে পারে এখানে। আসতে পারে জি। তাহলে গেল এই প্যারাটাতে কি লিখছে? an understanding of cost behavior patterns is essential for many management tasks, particularly in the areas of planning, decision making and control. আচ্ছা এবার আসেন, আমাকে বলেন একজন প্ল্যানিং কি জিনিস? হোয়াট ইজ প্ল্যানিং? বলেন, সাধারণ ভাষায় বলেন। জি, আমরা একটা কাজ কিভাবে ভালোভাবে করতে পারি এটা একটা পরিকল্পনা। ফাইন। তারপর ডিসিশন মেকিং তো বুঝছি, ডিসিশন মেকিং নিব। কন্ট্রোল শব্দের অর্থ কি? নিয়ন্ত্রণ। বাংলা বললেন কি, একটু উদাহরণ দিয়ে বলতে পারবেন? জি স্যার। স্যার আমরা যেটা প্ল্যানিং করছি যে আমরা কি করব, কিভাবে করব, এটা ঠিকমতো হচ্ছে কিনা এটা মনিটর করাটা, এবং এখানে কিছু ভুল ভ্রান্তি হলে সেটা ঠিক করার ব্যবস্থা নেওয়াটা, এটা ওভারঅল কস্ট বেশি হয়ে যাচ্ছে কিনা সেটা। ঠিক আছে, ফাইন। তাহলে আমরা কি বুঝলাম? থ্যাংক ইউ। কে বলছিলেন আপনার কথা? নামটা বললে আমি ফারিহা মাযহাবি। ফারিহা, আরেকজন কে বলছিলেন? স্বপ্নিল। হ্যাঁ, থ্যাংক ইউ। আমাদের মোটামুটি এই কনসেপ্টে কন্ট্রোল কথাটার মধ্যে কিন্তু কয়েকটা এলিমেন্ট আছে। একটা হচ্ছে যে আমরা যে প্ল্যানিং কথাটা একজন বললেন যে আমরা প্ল্যানিং করব, প্ল্যানিং করার পরে আমরা যখন ইমপ্লিমেন্টেশন ফেজে যাব, যখন ওই প্ল্যানটা যখন আমরা ইমপ্লিমেন্ট করতে যাব তখন কিন্তু কন্ট্রোলের বিষয় চলে আসে। কন্ট্রোলিং তো সর্বশেষ স্যার। সর্বশেষ, হ্যাঁ সর্বশেষ। কেন? যে প্ল্যান ওয়াইজ কাজটা এগোচ্ছে কিনা, প্ল্যান ওয়াইজ কাজটা করতে পারছি কিনা। যদি করতে পারি তো ঠিক আছে, তো করতে না পারলে কি কারণে করতে পারছি না, ত্রুটি বিচ্যুতিগুলো বের করা। ত্রুটি বিচ্যুতিগুলো বের করতে পারলে তারপরে ওটার রেকটিফিকেশন করা, সঠিক কাজ করে আবার আমার প্ল্যান ওয়াইজ কাজ করার জন্য কাজটাকে এগিয়ে নিয়ে যাবো। এটি হচ্ছে কন্ট্রোলিং এর পার্ট। ঠিক আছে না? সো এখানে দেখেন কন্ট্রোল কথাটা এসে গেছে। আমাদের কস্টিং এর মধ্যে এইগুলা জানলে কিন্তু আমাদের কন্ট্রোলিংটা আসবে। এই যে আমাদের চ্যাপ্টারের মধ্যে এখানে দেখেন, ফার্স্ট চ্যাপ্টারের মধ্যে আমরা যে পড়ছিলাম এখানে, এই দেখেন এই যে কস্টিং মেথডগুলো সম্বন্ধে আমি বলে দিলাম যে মডার্ন কস্টিং, ট্র্যাডিশনাল কস্টিং, মডার্ন কস্টিং, অ্যাক্টিভিটি বেসড কস্টিং করার পরে এই যে ভ্যারিয়েন্ট অ্যানালাইসিস যে করব, তাহলে এগুলোর সঙ্গে মিলতেছে না বলেন কন্ট্রোলিং পার্টটা? জি, ভ্যারিয়েন্স অ্যানালাইসিস মানে আমরা তো ভুল ত্রুটিগুলো বের করব, তাই না?
অ্যানালাইসিস করব, ডিসকাশন করব এবং ওটা নিয়ে কি করব, সিদ্ধান্ত দিতে পারবো, তাই না? সো এইটাই হচ্ছে কন্ট্রোলিং পার্ট। আমি রিলেট করে দিলাম বিষয়টাকে, প্ল্যানিং দেন কস্টিং, কন্ট্রোলিং। তাহলে আসেন এবার আমরা একটু আগাই। এবার আসেন আমাদের in this section we will look at the most common cost behavior patterns and we will consider some examples of it. Fixed cost সম্বন্ধে আমরা সবাই জানি, আমাদের কয়েকটা কস্ট আমাদের ফিক্সড কস্ট, ভ্যারিয়েবল কস্ট সম্বন্ধে আমরা একটু আলোচনা করে নিই। এগুলি বেসিক জিনিস, এগুলো নিয়ে আমাদের আলোচনা হবে। এটা আমি একটু ভালোভাবে আপনাদেরকে বলি এবং আপনারা একটু আলোচনা করেন, সুতরাং আমাদের রিভিউ হয়ে যাবে আমাদের। আমরা হোয়াট ইজ ফিক্সড কস্ট? ফিক্সড কস্ট হচ্ছে আমরা সবাই জানি, তবুও একটু পড়ি, যে a cost which is incurred for an accounting period. Accounting period মানে কি বলেন তো? হিসাব কাল, মানে আমরা যেই হিসাব মানে বছরের ফার্স্ট ডে টু লাস্ট ডে, এটা একটা পিরিয়ড। সাধারণত 1 বছর, তাই না? সাধারণত 1 বছর করে আমরা করি। 1 বছর ধরে একটা অ্যাকাউন্টিং পিরিয়ড থাকে আমাদের প্রত্যেক ব্যবসাতে। A cost which is incurred for an accounting period that within certain output or turnover limits, certain output and turnover limits tends to be unaffected by fluctuations in the level of activity. দেখেন, level of activity tends to be unaffected মানে কি কথাটা? চেঞ্জ হবে না, এফেক্ট করবে না, মানে আমাদের ইউনিট যতই হবে বাট কস্ট চেঞ্জ হবে না, রাইট? The change unaffected by fluctuations in the level of activity. The level of activity যতই ওঠানামা করুক না কেন, আমার ফিক্সড কস্ট থেকে তো ফিক্সড থাকবে, ওটা আমার খরচ অবশ্যই হবে। এই কথাটা তো নিশ্চয়ই আমরা সবাই আগে থেকে জানি। ওটা 1 ইউনিট করলেও যা হবে, আবার ক্যাপাসিটি পরিমাণ করলেও তাই হবে, 100% ক্যাপাসিটি ইউটিলাইজ করলেও তাই হবে। তাহলে ফিক্সড কস্ট আমার নড়াচড়া নেই। Another term which can be used referred to as a fixed cost is period cost. It highlights the fact that a fixed cost is incurred according to the time elapsed rather than according to the level of activity. তার মানে কি, ওই যে পিরিয়ডের জন্য আমার কস্টটা রিলেটেড, সেই পিরিয়ডে ওই কস্টটা আমার অবশ্যই হবে। তাহলে এক্সাম্পলস গুলো কি কি? যেমন রেন্ট, রেটস, ইন্স্যুরেন্স, এক্সিকিউটিভ স্যালারিজ, এগুলো তো আমি বেতন না দিতে পারবো না, তাই না? আমার ফ্যাক্টরি রেন্ট না দিতে পারবো না, ইন্স্যুরেন্স, ফ্যাক্টরি ইন্স্যুরেন্স না দিতে পারবো না। Fixed cost. However, it is important to note that this is only true for the relevant range of activity. Consider, for example, the behavior of the rent cost. Within the relevant range, it is possible to expand activity without needing extra premises, and therefore the rent cost remains constant. However, if activity is expanded, কখনো কখনো কি হয়, আমাদের অ্যাক্টিভিটি লেভেলটা বেড়ে যায় না? জি, একটা লেভেল থেকে অন্য লেভেলে আমরা আরো ফার্দার বড় লেভেলে চলে গেলাম মনে করেন। However, if activity is expanded to the critical point where further premises are needed, then the rent cost will increase to a new higher level. এই ধরনের ক্ষেত্রে বলা হয় stepped fixed cost. This cost behavior pattern can be described as a stepped fixed cost. তাহলে যদি একটা শর্ট নোট আসে, what is stepped fixed cost বলতে পারবেন না আপনারা? তার স্টেপটা বলতে পারবো স্যার। হ্যাঁ, থ্যাংক ইউ। এটাই হচ্ছে কথা। একটু মিউট করেন প্লিজ, কেউ কথা বলছেন মিউট করেন প্লিজ। আমার ক্লাস রিলেট না হলে একটু মিউট করে রাখবেন কাইন্ডলি। তাহলে কি হলে, যখন হায়ার লেভেলে চলে গেলাম, আমার অন্য পর্যায়ে চলে গেলাম, তখন আমার ফিক্সড কস্টটা তখন বাড়তে পারে। দিস কস্ট বিহেভিয়ার প্যাটার্ন can be described as a stepped fixed cost. The cost is constant within the relevant range for each activity level, but when a critical level of activity is reached, the total cost incurred increases to the next step বা next level, next higher step. এটাও বলতে পারেন। তাহলে স্যার ক্যাপাসিটি যেটা করেছিলাম অনুমান, সেটা থেকে আরো বেশি যখন হবে, তখন ওটা স্টেপ কস্ট হবে। দ্যাট মিন্স তখন বাড়াইতে হবে কস্ট। রাইট। মনে করেন আপনি গার্মেন্টস ফ্যাক্টরি আপনার আছে, কেমন? হ্যাঁ, আপনার 1000 কর্মীর একটা গার্মেন্টস ফ্যাক্টরির একটা আপনি 2000 কর্মী আছে ওখানে। এখন আপনি নতুন আরো ব্যবসা পেলেন, ওখানে আরো 2000 কর্মী লাগবে, তাহলে কি আপনাকে একই ফ্যাক্টরি প্রেমিসের মধ্যে 2000 আরো 2000 কে আটতে পারবেন? তখন তো তখন আপনার ওইটা কিন্তু পার্মানেন্ট লেভেলে একটা বড় একটা আকারে আপনি আবার চলে যাচ্ছেন, তখন আপনার স্টেপ ফিক্সড কস্টটা ভালো। এই হলো মোটামুটি।
স্যার আমি স্বপ্নিল। জি স্বপ্নিল বলেন। স্যার আমি জানতে চাচ্ছিলাম যে ধরেন আমার একটা গুদাম বা মানে ওয়্যার হাউস আছে বা গুডাউন, যেখানে আমি কিছু পণ্য আমি আমার কাঁচামাল বা আমি আমার ইনভেন্টরি রাখি আর কি। কোন কারণে আমাকে কিছু বাড়তি ইনভেন্টরি আনতে হলো, যে আমার ওই গুদামে আসছে না, তখন গুদামের তখন যে আমরা এক্সট্রা গুদাম এক্সট্রা ভাড়াটা কি করি, তাহলে এটা কি পড়বে? যদি আপনার এই গুদাম ভাড়াটা নতুন করে মাল আনার কারণে যদি আপনার এই গুদামের ভাড়াটা যদি টাইম অফ লিমিট যদি 1 বছরের বেশি হয়, সাধারণত আমরা কি বলি 1 বছরের বেশি সময় ধরে যে কস্টটা হয় সেটা ফিক্সড কস্ট, 1 বছরের ভিতরে হলে এটা ফিক্সড কস্ট না। হ্যাঁ, যদি সাময়িক যদি হয় তাহলে আপনি এটাকে ফিক্সড কস্ট বলতে পারতেছেন না, কিন্তু আপনার যদি পার্মানেন্টলি যদি হয়ে যায় তখন তো আপনাকে ফিক্সড কস্ট থেকে কনসিডারেশন মধ্যে আনতে হবে। আচ্ছা, তারপর আসেন এবার আমরা দেখি ভ্যারিয়েবল কস্ট সম্বন্ধে জানি একটু। হোয়াট ইজ ভ্যারিয়েবল কস্ট? আমাদের ক্লাস শুরু হয়েছে কতক্ষণে? 7:30 না? 7:15 আমরা দেখি কত করতে পারি। 7:15 না, আরো হাফ এন আওয়ার আছে, দেখি কত করতে পারি ইনশাআল্লাহ। আমরা কিন্তু এই চ্যাপ্টার 2টা বুঝছেন একদম পারফেক্টলি আমরা জানবো, এবং চ্যাপ্টার 2 এর উপরে কিন্তু অনেক কিছু নির্ভর করবে। জি। তো ভ্যারিয়েবল কস্টটা কি? ভ্যারিয়েবল কস্টটা হচ্ছে কস্ট অ্যাজ এ কস্ট দ্যাট ভ্যারিজ উইথ এ মেজার অফ অ্যাক্টিভিটি। মানে কি? কস্ট দ্যাট ভ্যারিজ উইথ এ মেজার অফ অ্যাক্টিভিটি মানে কি? অ্যাক্টিভিটি পরিমাপের সাথে এটাও বাড়ে, অর্থাৎ অ্যাক্টিভিটি যদি বাড়বে তাহলে এটা। থ্যাংক ইউ। কেউ একজন एग्जांपल দেন তো একটা। কস্ট ভ্যারিজ যদি 5 ইউনিট উৎপাদন করা হয় তাহলে স্যার আপনার ভেরিয়েবল বেড়ে যাবে। যদি আপনার 10 ইউনিট উৎপাদন করা হয় তাহলে সেখানে আবার কস্ট বেড়ে যাবে, ভেরিয়েবল বেড়ে যাবে, এটাই বোঝাচ্ছে। কিন্তু স্যার আমরা বলতে পারি স্যার র ম্যাটেরিয়াল স্যার কস্টের মতো না যে আপনি যতই উৎপাদন করেন ততটুকু ফিক্সড আপনার কস্ট হবে, এরকম নেচারের না। স্যার আমি একটু ক্লিয়ার করি স্যার। বলেন অবশ্যই। স্যার মিজান বলছিলাম স্যার। হ্যাঁ মিজান বলেন প্লিজ। স্যার এখানে ব্যাপারটি হচ্ছে যে ইউনিট প্রতি কস্টটা সেম থাকবে, বাট আমার 5 ইউনিট থেকে 10 ইউনিট করলে ওই 10 ইউনিটের জন্য আবার এটা বাড়বে, কিন্তু ইউনিট কস্ট সেম থাকবে। ফ্যান্টাস্টিক। স্যার एग्जांपल হিসেবে বলতে পারি স্যার র ম্যাটেরিয়াল স্যার 5 ইউনিটের জন্য যে র ম্যাটেরিয়াল লাগবে 10 ইউনিট হলে সেটা র ম্যাটেরিয়াল বেড়ে যাবে। তার মানে আমি 5 ইউনিটের কথা বলবো না, আমি 1 ইউনিটের কথা বলি। আমি 1 ইউনিট করলে আমার যা লাগবে 10 ইউনিট করলে তার 10 গুণ লাগবে, 10 গুণ লাগবে। 100 গুণ করলে 100 গুণ 100 দিয়ে গুণ করব। এভাবে মানে ইউনিট কস্টে চেঞ্জ হবে না, চেঞ্জ হবে শুধু ভেরিয়েবল হবে, মানে 10 করলে 10টা 100টা করলে 100টা এভাবে বাড়বে। তাহলে ভ্যারিয়েবল কস্ট থেকে কস্ট দ্যাট ভ্যারিজ উইথ এ মেজার অফ অ্যাক্টিভিটি। এখানে আমরা যা উদাহরণ দিচ্ছি এখানে আমাদের প্রোডাকশন কোয়ান্টিটি উদাহরণ, সবাই আমরা কি দিলাম? প্রোডাকশন কোয়ান্টিটি উদাহরণ দিচ্ছি। মেজার অফ অ্যাক্টিভিটি আমাদের কোয়ান্টিটি অফ প্রোডাকশন, তাই না? জি। সেটার উপর আমরা করলাম এক্সাম্পল কি লিখছে? এক্সাম্পল অফ ভ্যারিয়েবল কস্ট আর ডাইরেক্ট ম্যাটেরিয়াল, ডাইরেক্ট লেবার, variable overheads. In the most examination situation and very often in practice, variable costs are assumed to be linear. তাহলে মোটামুটি এইটা হচ্ছে ম্যাটেরিয়াল, ডাইরেক্ট লেবার, ভ্যারিয়েবল ওভারহেডস। এগুলো হচ্ছে আমার ভ্যারিয়েবল কস্টের উদাহরণ, যেগুলো আমাদের ইউনিটের উপর নির্ভর করে। তারপরে আসেন একটা ভ্যারিয়েবল কস্ট। এই সম্বন্ধে কি আপনারা জানেন? হোয়াট ইজ ভ্যারিয়েবল কস্ট? ভ্যারিয়েবল এর মধ্যে ফিক্সড থাকবে, ভ্যারিয়েবলও থাকবে, দুইটাই থাকবে। কে বলছেন আপনি? স্যার মিজান বলছেন স্যার। হ্যাঁ, কয়েকদিন পরে আপনার নাম জিজ্ঞেস করবো না, মানে আমি কথা শুনতে বুঝে যাবো যে কি বলছেন। থ্যাংক ইউ স্যার। তো যাই হোক, কেউ একজন অন্য কেউ একটা উদাহরণ দিয়ে বলতে পারবেন সেমি ভেরিয়েবল কস্টের? একটা উদাহরণ দিতে পারবেন কেউ? আর টেলিফোন বিল, মোবাইল বিল, ইলেকট্রিসিটি বিল। হ্যাঁ, ইলেকট্রিসিটি বিল স্যার, টেলিফোন বিল স্যার, গ্যাস বিল। ওকে, গ্যাস বিল না? গ্যাস বিল কেন? স্যার গ্যাস বিল কেন? আচ্ছা, ইলেকট্রিসিটি বিল কেন? স্যার প্রতি মাসে ইলেকট্রিসিটি বিলে স্যার কারেন্ট পেমেন্ট দিতে হয়, ঠিক? আপনি যতটুকু ইউজ করবেন বা না করেন
তখন আলটিমেটলি স্যার ধরেন আমি যদি 100 ইউনিট ইউজ করি আমার রেন্ট 100 টাকা দিতে হবে, আমি যদি 200 ইউনিট করি আমার রেন্ট 100 টাকাই দিতে হবে। বাট আমি 100 ইউনিটের জন্য পার ভেরিয়েবল কস্ট এখানে যতটুকু হবে সেটা অ্যাড হবে 100 টাকার সাথে। আবার 200 ইউনিট যদি আমি ইউজ করি তাহলে 200 ইউনিট প্লাস 100 টাকা আমার অ্যাড হবে। মানে 100 টাকা থেকে আমার মনে করেন মিটার চার্জ বা এই ধরনের কিছু একটা ফিক্সড একটা এক্সপেন্স। জি স্যার ফ্যান্টাস্টিক। আমি আর এটা তার পড়াচ্ছি না তাহলে। স্যার একটা প্রশ্ন ছিল, আমরা সবাই বুঝতে পারছি হোয়াট ইজ সেমি ভেরিয়েবল কস্ট। সেমি ভেরিয়েবল হচ্ছে কিছুটা ফিক্সড আছে, কিছুটা ভেরিয়েবল আছে। তাহলে সেমি ভেরিয়েবল কস্ট ইজ অলসো রেফার্ড টু এজ এ সেমি ফিক্সড কস্ট অথবা হাইব্রিড কস্ট অথবা মিক্সড কস্ট। A cost containing both fixed and variable components, and thus partly affected by a change in the level of activity. তখন level of activity partly affected হয়, ওটা হচ্ছে সেমি ভেরিয়েবল কস্ট। ছোটখাটো 2 মার্কের টিকা আসতে পারে, খুব সুন্দর করে লিখে দিবেন। তারপর আসেন এক্সাম্পল। স্যার এক্সাম্পল আমরা বলছি যে সেমি ভেরিয়েবল কস্টের মধ্যে গ্যাস ইলেকট্রিসিটি কথা আপনারা বলছেন, এখানেও লেখা আছে তাই। হ্যাঁ, তারপরে আসেন আপনারা যে অল্টারনেটিভলি দ্য কস্ট মাইট রিমেইন কনস্ট্যান্ট আপ টু আ সার্টেন লেভেল অ্যাক্টিভিটি, এটা তো বলছি আমাদের রেগুলার মোটামুটি আইডিয়া হয়ে গেছে। এবার আসেন আমরা বেসিকে চলে আসতেছি, আমরা অ্যাবজর্পশন কস্টিং। আমার চ্যাপ্টার শুরুতে এই 2টা কস্টিং নিয়ে একটু ভূমিকাতে আসছিল না, অ্যাবজর্পশন কস্টিং আর মার্জিনাল কস্টিং আসছিল। তা আজকে আমরা দেখি অ্যাবজর্পশন কস্টিং সম্বন্ধে জানার চেষ্টা করি। অ্যাবজর্পশন কস্টিংটা কি জিনিস? অ্যাবজর্পশন কস্টিংটা হচ্ছে আপনার এখানে the aim of traditional absorption costing is to determine the full production cost per unit. কি বলছে? full production cost. I repeat, full production cost. কি cost? full production cost. প্রোডাকশন কস্ট। ফুল প্রোডাকশন কথাটা মনে রাখি, বুঝছেন? আমি কিন্তু পড়াবার সময় কিন্তু আমার স্টাইলটা হচ্ছে আমি যে সমস্ত ওয়ার্ডগুলো ইম্পর্টেন্ট আমি ওগুলো কিন্তু জোর দিয়ে একটু নক করতে থাকি, যাতে মাথায় আমাদের ঢুকে যায় ওগুলো। হ্যাঁ, এবং আলোচনা করি, কারণ এগুলো সব কনসেপ্টের বিষয়, আমরা কনসেপ্টটা ক্লিয়ার করে ফেলতে। তাহলে আমরা কস্টিং এর মধ্যে ফুল প্রোডাকশন কস্ট, প্রোডাকশন কস্ট, তাহলে অন্যান্য ফিক্সড কস্ট থাকে তো নাকি? জি স্যার, ফিক্সড ভেরিয়েবল দুটাই থাকে। ফিক্সড কস্ট তো প্রোডাকশন কস্ট ছাড়াও অন্যান্য ক্ষেত্রে তো ফিক্সড কস্ট হয় না? জি হয়। নন প্রোডাকশন ফিক্সড কস্ট হয় না আমাদের? হয় স্যার, যেমন সেলিং অ্যাডমিনিস্ট্রেটিভ সেলস সংক্রান্ত হয়। এক্স্যাক্টলি, থ্যাংক ইউ। মানে আমাদের কি অ্যাবজর্পশন কস্টিংটা আমরা টু ডিটারমাইন দ্য ফুল প্রোডাকশন কস্ট পার ইউনিট, কথাটা খেয়াল থাকবে। ফুল প্রোডাকশন কস্ট, তাহলে নন প্রোডাকশন কস্টে কি আমরা ধরবো? না স্যার, না ধরবো না আমরা এখানে। তাহলে অ্যাবজর্পশন কস্টিং হচ্ছে the aim of traditional absorption costing is to determine the full production cost per unit. আচ্ছা, আপনারা কি আমাকে আমার চেহারা দেখতে পাচ্ছেন? জি স্যার, একদম স্যার পরিষ্কার। জি স্যার, জি স্যার, so that you can follow my expression also, it's important. তাহলে হচ্ছে কি অ্যাবজর্পশন কস্টিংটা কি আমরা ফুল প্রোডাকশন কস্ট পার ইউনিটটা নিয়ে আলোচনা, নন প্রোডাকশন কস্ট গুলো আমরা ধরবো না, এখানে আসবে না। ধরবো স্যার। তো দেখেন এই ডায়াগ্রামের মধ্যে কি দেখাচ্ছে? টোটাল কস্ট, একটা হচ্ছে প্রোডাকশন কস্ট, একটা হচ্ছে নন প্রোডাকশন কস্ট। আমাদের কনসেপ্টটা কিন্তু এটা নিয়ে, প্রোডাকশন কস্ট নিয়ে, ঠিক আছে? নন প্রোডাকশন কস্ট নিয়ে এখানে কোনো দরকার নেই, আমাদের আপাতত দরকার নাই, পরবর্তীতে আমাদের দরকার হবে। আপাতত আমরা প্রোডাকশন কস্টিং মেথডের মধ্যে প্রোডাকশন কস্ট পার ইউনিট বের করার জন্য আমরা প্রোডাকশন রিলেটেড যে কস্ট আছে সেটা ধরবো। এর মধ্যে কি আছে? যেমন ডাইরেক্ট কস্ট বা প্রাইম কস্ট। ডাইরেক্ট কস্ট বা প্রাইম কস্ট হচ্ছে কি? ম্যাটেরিয়াল প্লাস লেবার, তাই তো? জি স্যার। আপনারা তো ডাইরেক্ট কস্ট প্রাইম কস্ট সম্বন্ধে জানেন বোধ হয়, জানেন না? কেউ জানেন না এমন কেউ আছে? বলেন তো। স্যার জানি তো স্যার, মোটামুটি সবাই জানেন। ডাইরেক্ট কস্ট কে প্রাইম কস্ট বলে অনেক ক্ষেত্রে। এটা হচ্ছে শুধু ম্যাটেরিয়াল এবং লেবার, এখানে কিন্তু ওভারহেডের কথা নাই। আর ডাইরেক্ট ম্যাটেরিয়াল এন্ড ডাইরেক্ট লেবার, ডাইরেক্ট ম্যাটেরিয়াল এন্ড ডাইরেক্ট লেবার। আবার ইনডাইরেক্ট কস্টের মধ্যে হচ্ছে প্রোডাকশন ওভারহেড গুলো। হ্যাঁ, ইনডাইরেক্ট কস্ট এটা ডাইরেক্টলি প্রোডাকশনের সঙ্গে জড়িত না। প্রোডাকশনের আপনি একটা মাল বানাবেন, আপনি একটা নতুন প্রোডাক্ট করবেন, তখন আপনার ম্যাটেরিয়াল তো অবশ্যই লাগবে, আর লেবার অবশ্যই লাগবে। জি একদম, এটা এই জন্য ডাইরেক্টলি লাগতেছে। আর ইনডাইরেক্টলি ওগুলোকে সাপোর্ট দেওয়ার জন্য, ওই ম্যাটেরিয়াল এবং লেবারকে সাপোর্ট দেওয়ার জন্য কি লাগতেছে? আমার ফ্যাক্টরি লাগতেছে, তাহলে ফ্যাক্টরি রেন্ট দিচ্ছি। হ্যাঁ, হ্যাঁ, এগুলো সাপোর্টিং হচ্ছে যাচ্ছে, এগুলো ইনডাইরেক্ট কস্ট বলে, ইনডাইরেক্ট প্রোডাকশন ওভারহেডস বলে। ইলেকট্রিসিটি, ডেপ্রিসিয়েশন, এগুলো হচ্ছে ইনডাইরেক্ট কি কস্ট বা ওভারহেডস।
বা ইনডাইরেক্ট ভ্যারিয়েবল ওভারহেডস অনেক টার্মস বলতে পারে পরোক্ষ পরিব্যয় বলা যায় স্যার। জি পরোক্ষ পরিব্যয় পরোক্ষ ভাবে কিন্তু ভ্যারিয়েবল, হ্যাঁ এগুলো কিন্তু রিলেটেড আমার প্রোডাকশনের সঙ্গে। জি দেন আসেন when we use absorption costing to determine the cost per unit, যখন আমরা কস্ট পার ইউনিট যখন ডিটারমাইন করছি we focus on the production cost only, এই যেটা আমরা বলেছি একটু আগে যে আমরা শুধু we focus on production cost only. We can summarize this cost into a cost card. এই দেখেন তাহলে একটা টার্ম আসলো কস্ট কার্ড। কি আসলো? কস্ট কার্ড। সবাই বলেন একবার কস্ট কার্ড। কস্ট কার্ড একদম এটা কস্ট ইনকার্ড। কস্ট কার্ড বললে কিন্তু আপনারা বুঝতে পারবে যে কস্ট কার্ড বলতে কি বলতেছে। কস্ট কার্ড মানে কি? প্রোডাকশন কস্ট পার ইউনিট যখন বের করি ওটাকে বলা হয় কি? কস্ট কার্ড। এটা বলতে রাখবেন, ঠিক আছে? তাহলে we can summarize this cost into a cost card. যেমন দেখেন কস্ট শীট তো সেম না? কস্ট শীটও সেম, পার কস্ট শীটও বলতে পারেন, কিন্তু কস্ট শীটের মধ্যে আবার ডিটেইলস থাকতে পারে। এই ক্ষেত্রে আমরা কস্ট কার্ড টার্মসটা ইউজ করতেছি, হ্যাঁ কস্ট কার্ড টার্মটা মনে রাখেন আমাদের এইগুলোতে কস্ট কার্ড পাবেন আপনি। কস্ট শীটও ঠিক আছে। আবার দেখেন ডাইরেক্ট মেটেরিয়ালস পার ইউনিট, তাহলে এখানে কি আছে? ডাইরেক্ট মেটেরিয়ালস পার ইউনিট, ডাইরেক্ট লেবার পার ইউনিট, প্রোডাকশন ওভারহেড পার ইউনিট, যেগুলো আমরা আলোচনা করলাম তিনটা যোগ করব তাহলে ফুল প্রোডাকশন কস্ট পার ইউনিট আসলো। তাহলে এইখানে ফুল প্রোডাকশন কস্ট পার ইউনিটের মধ্যে ডাইরেক্ট ম্যাটেরিয়াল, ডাইরেক্ট লেবার এবং প্রোডাকশন ওভারহেড। এখানে নোট 1টা তাহলে কি আলোচনা করব? হোয়াট ইজ নোট 1? অল প্রোডাকশন ওভারহেডস মাস্ট বি অ্যাবজর্বড ইনটু ইউনিটস অফ প্রোডাকশন। কেমন? তাহলে লেভেল অফ অ্যাক্টিভিটি হচ্ছে ইউনিটস অফ প্রোডাকশন। অল প্রোডাকশন ওভারহেডস মাস্ট বি অ্যাবজর্ব, অবশ্যই অ্যাবজর্ব করে বলতে হবে। অ্যাবজর্ব কথাটা মানে কি বলুন তো কেউ? শোষণ করা, মানে শোষণ করা। আর একটু অন্য একটা ওয়ার্ড কি বলবেন? মানে অ্যালোকেট করা, এখানে ইনক্লুড করাকে বুঝাইছে মেবি, অন্তর্ভুক্ত করা, সেটা অ্যালোকেশনটা বুঝাইতেছি এখানে। অন্তর্ভুক্ত করা, ঠিক আছে, ইনক্লুড করা, বন্টন করা, অ্যাবজর্ব করে ফেলবো। আমার টোটাল যে প্রোডাকশন এক বছরের হিসাব মাসে আনবো বা যাই হোক, আমার যেভাবে হোক না কেন আমার ইউনিট অফ প্রোডাকশনের মধ্যে ওটাকে অ্যাবজর্ব করে ফেলবো। এখন আমার ইউনিট অফ প্রোডাকশন যদি কম হয় তাহলেও অ্যাবজর্ব করতে হবে, আর যদি বেশি হয় তাহলেও অ্যাবজর্ব করতে হবে। তাহলে ইউনিট অফ প্রোডাকশন কস্ট যদি আমার কম হয় তাহলে আমার ফিক্সড প্রোডাকশন ওভারহেড কস্টটা একটু কম হবে আর বেশি হবে। আর যদি আমার ইউনিট অফ প্রোডাকশন যদি বেশি হয় তাহলে ফিক্সড প্রোডাকশন ওভারহেড কস্টটা কি হবে? কম হবে না বেশি হবে? না, ওটা তো ফিক্সড ওভারহেড তো স্যার আমার অপটিমাম লেভেল পর্যন্ত ফিক্সড। অ্যাবজর্পশন আমি যখন পার ইউনিটে অ্যাবজর্পশন করতে যাব তখন কিন্তু আমার এটা ম্যাটার করবে। আচ্ছা একটু পরে আমরা আরো আলোচনার মধ্যে এটা ক্লিয়ার হবে। দেখেন স্যার এটা আন্ডার আর ওভারের যে ব্যাপারটা, জি আন্ডার আর ওভার অ্যাবজর্পশনের কথাটা আসছে। ওয়েট করেন, আপনি এটা উত্তর পেয়ে যাবেন, আমি বুঝতে পারছি। তো all production overheads must be absorbed into units of production using a suitable basis. একটা suitable basis এর উপর থাকবে, বেসিস থাকবে। ফর এক্সাম্পল ইউনিটস প্রোডিউসড, লেবার আওয়ার্স, মেশিন আওয়ার্স, তাহলে এগুলো যে বেসিস, এই বেসিসের উপরে আমরা কিন্তু প্রথমেই প্রোডাকশন ওভারহেডটাকে আমরা ফিক্সড ওভারহেড থেকে আমরা ভাগ করে আমরা একটা পার ইউনিট কস্টের মধ্যে আমরা হিসাব করে ফেলতে হবে। The assumption underlying this method of absorption is that overhead expenditure is connected to the volume produced. Achha. For example, if for example units produced are used as the basis, যদি আমার units produced যদি বেসিস হয়, আমার কত ইউনিট প্রডিউস করলাম সেটা যদি আমার বেসিস হয়, তাহলে absorption rate is calculated as like কিভাবে? তখন total overhead cost allocated and apportioned, এই কথাটা আমরা পরে একটু পরে আলোচনা করব। allocated and apportioned একটু পরে আসতেছি। মানে আপনার আপাতত বলছেন যে টোটাল ওভারহেড কস্ট ডিভাইডেড বাই বাজেটেড প্রোডাকশন ভলিউম। তাহলে বাজেটের কথাটা এসে গেল না? একটা এখন নতুন করে বলেন। জি, বাজেটের কথা এসে গেল। আমরা যেটা প্ল্যান করেছিলাম প্রডিউস করব, রাইট, ওই যে প্ল্যানটা এটাই বাজেটিং, এটা বাজেটেড। যেই প্রোডাকশনটা আমরা করব বলে বাজেট করেছিলাম সেটাই হচ্ছে বাজেটেড প্রোডাকশন ভলিউম। তাহলে আমার টোটাল ওভারহেড কস্ট, হ্যাঁ ওইটাকে আমরা বাজেটেড প্রোডাকশন ভলিউম দিয়ে ভাগ করে আমরা পার ইউনিটে ওভারহেডটা নিয়ে আসবো। স্যার এটাকে তো ক্যাপাসিটিও বলতে পারি আমরা স্যার। না ক্যাপাসিটি না, এটা ক্যাপাসিটি না। ক্যাপাসিটি বলতে পারি না। কেন বলতে পারি না? আর কি ফারজানা বলছিলেন? ফারিহা
ফারিয়া বলেন তো কেন একটা ক্যাপাসিটি না বলেন তো একটু স্যার ক্যাপাসিটি তো হচ্ছে আমরা কতটুকু প্রোডাকশন করতে পারবো ওইটাকে আমরা ক্যাপাসিটি বুঝাচ্ছি, বাট বাজেট প্রোডাকশন যেটা সেটা হচ্ছে যে আমরা এই পিরিয়ডে কতটুকু প্রোডাকশন করার প্ল্যান করে রাখছি, বাজেট করে রাখছি সেটা। সাপোজ আমরা এই বছর 10,000 ইউনিট প্রোডাকশন করব, এটা হচ্ছে বাজেট প্রোডাকশন যেটা আমি বাজেট করে রেখেছিলাম। আমার আপনার সঙ্গে আমি একটু যোগ করি, আসলে ক্যাপাসিটি বলতে আমরা কত প্রোডাকশন করতে পারবো না, মানে আমাদের ক্যাপাসিটি কত প্রোডাকশন করার মতো আছে আমাদের 15,000 ইউনিট প্রোডাকশন করার মতো ক্যাপাসিটি আছে, কিন্তু আমরা বাজেট করতেছি 10,000 ইউনিট প্রোডাকশন। জি জি, এই হচ্ছে। হ্যাঁ, তাহলে আমরা মোটামুটি বুঝলাম বিষয়টা। একটা এক্সাম্পলে চলে যাই, জিনিসটা আরো ক্লিয়ার হয়ে যাবে। স্যার আমি এটা বলবো? জি বলেন প্লিজ। স্যার আমি রফিক বলছিলাম। আমার যদি 15,000 ক্যাপাসিটি থাকে, আমি যদি 10,000-এর উপরে বাজেটের কস্টিং করি, আমার যে এক্সট্রা 5,000-এর ফিক্সড কস্ট সেটার ইফেক্টেড কি হবে? তাহলে হবে না তো, সেটা ইফেক্ট হবে এটাই যে আমি 15,000 দিয়ে যদি ভাগ করতাম ওভারহেড কস্টটাকে, তাহলে আমার পার ইউনিট ওভারহেড কস্ট কম পড়তো। 10,000 দিয়ে ভাগ করলে তার চেয়ে বেশি পড়বে, ঠিক আছে না? যদি আমি টোটাল ওভারহেড কস্টকে মনে করেন, টোটাল ওভারহেড কস্ট আমার 1 লাখ, তো 10,000 দিয়ে ভাগ করলে কত হয়? 10 টাকা। আর 15,000 দিয়ে ভাগ করলে নিশ্চয়ই 10 টাকার চেয়ে কম হবে আরো। এই বিষয়টা সেটাই আর কি, ঠিক আছে? তার মানে স্যার আমরা আমাদের ক্যাপাসিটি থেকে যদি বাজেট প্রোডাকশন কম রাখি, তাহলে আমাদের কস্ট প্রাইস বেড়ে যাচ্ছে, ফিক্সড কস্ট বেড়ে যাচ্ছে। রাইট, আমাদের ওভারহেড কস্টের এফেক্টটা বেশি পড়ে যাচ্ছে, এই যে আপনার ফিক্সড কস্টের, ঠিক আছে? জি স্যার। সো এক্সাম্পলটা আমরা আলোচনা করি, দেখবেন তাহলে আমাদের আরো ক্লিয়ার আন্ডারস্ট্যান্ডিং আসবে। এক্সাম্পলটা পড়েন। A company accountant has gathered together some cost information for her company's product as follows. সে করলো কি, কিছু ইনফরমেশন গ্যাদার করলো। কি কি কস্ট? ডাইরেক্ট ম্যাটেরিয়াল $4 per kilogram used. Direct labor $22 per hour work. Direct variable overheads $6 for each hour that direct labor work. তাহলে দেখুন ভ্যারিয়েবলটা কিন্তু পেয়ে যাচ্ছি, তাই না? ডাইরেক্ট ম্যাটেরিয়াল, ডাইরেক্ট লেবার এবং ভ্যারিয়েবল ওভারহেডস, এগুলো কিন্তু প্রোডাকশনের উপরে নির্ভর করতে। যত ইউনিট প্রোডাকশন করবো তত ইউনিট সঙ্গে এগুলো আপনার খরচগুলোকে গুণ করে করে আমাদের কিন্তু একটা ভ্যারিয়েবল কস্টটা বের করতে পারতেছি না। বলেন ডাইরেক্ট ম্যাটেরিয়াল, ডাইরেক্ট লেবার, ভ্যারিয়েবল ওভারহেডস পারতেছি। আবার দেখেন বলতেছে she has also determined that fixed production overheads will be $400,000 in total. কেমন? তাহলে আমার ফিক্সড ওভারহেড কস্টটা বলে দিয়েছে, একটা অ্যামাউন্ট বলে দিয়েছে, এবং বেসিসটা বলে দিয়েছে। বেসিসটা কি? ওভারহেডস আর অ্যাবজর্ব অন এ পার ইউনিট বেসিস। ওভারহেডগুলো পার ইউনিট বেসিসে অ্যাবজর্ব করব। আমরা এই $4 লক্ষ যে ফিক্সড ওভারহেড হবে, এটাকে আমরা পার ইউনিট বেসিসে অ্যাবজর্ব করব। ওই যে 10,000 15,000 যে আমরা একটু আগে আলোচনা করলাম, সেটা ওরকমই। তাহলে এরপরে দেখেন, ইনভেস্টিগেশন হ্যাজ শোন দ্যাট each unit of the product uses 3 kilograms of material and needs 2 hours of direct labor work. তাহলে 3 কিলোগ্রাম যদি ম্যাটেরিয়াল লাগে, তাহলে এক ইয়েতে কত লাগে? এক ইউনিটে কত ম্যাটেরিয়াল লাগতেছে? 3 কিলোগ্রাম পার ইউনিট ইনটু দাম 4 টাকা করে না? জি স্যার। তাহলে $12 12 টাকা, $12 $12 স্যার। 3 4 12 টাকা, 12 টাকা। তাহলে ইনভেস্টিগেশন শোন দ্যাট each unit of product uses 3 kilograms of material. The 3 kilogram material 4 টাকা করে, 3 12 টাকা। ডাইরেক্ট লেবার কি বলছে? and needs 2 hours of direct labor. $44 কেন? ডাইরেক্ট লেবার $22 পার আওয়ার ওয়ার্ক বলে দিচ্ছে। পার আওয়ার ওয়ার্ক $22 বলে দিচ্ছে। 2 ঘন্টা কাজ করবো একটা প্রোডাক্টের জন্য, তাহলে 22 × 2 = 44। এবার ভ্যারিয়েবল ওভারহেডস $6 for each hour that direct labor work. সবসময় খেয়াল রাখবেন, ভ্যারিয়েবল ওভারহেডসটা সাধারণত ডাইরেক্ট লেবারের উপর নির্ভর করে বলে দেয়, বুঝছেন?
সাধারণত দেখবেন যে ভ্যারিয়েবল ওভারসটা ডাইরেক্ট লেবার উপর নির্ভর করে বলে দেয়, যদি না অন্য কোনো বেসিস বলা থাকে। অন্য কোনো বেসিস বলা থাকলে স্পেসিফিক করা থাকলে স্পেসিফিক করে দিবে। সাধারণত ডাইরেক্ট লেবার উপরে বলেই দিবে যে ভ্যারিয়েবল কস্টটা ওভারটা ডাইরেক্ট লেবার উপর। তাহলে ডাইরেক্ট লেবার আমার পার প্রোডাক্টে কত ঘন্টা ডাইরেক্ট লেবার লাগতেছে? 12 hours কত ঘন্টা লাগে? 12 না, ডাইরেক্ট লেবার 2 ঘন্টা লাগে, তাই না? $12 লেবার 2 ঘন্টা মানে 40 লাগতেছে স্যার 6 গুণ স্যার 6 না 2 hours 2 hours স্যার আমার 2 ঘন্টা লাগবে আর 2 ঘন্টায় আমার খরচ হবে হচ্ছে $44। which is the direct labor গেল। ভ্যারিয়েবল ওভার কত লাগবে? $12 লাগবে স্যার, $12 $6 per unit per hour into 2 hours worked, 6 দুগুণ 12। তাহলে আমরা ডাইরেক্ট ম্যাটেরিয়াল পেলাম, ডাইরেক্ট লেবার পেলাম, ওভার ভ্যারিয়েবল ওভারহেড পেলাম। এবার আসেন ফিক্সড কস্ট, এটা মেইন জিনিস আসছে এবার, যে এবার আমরা ফিক্সড কস্ট থেকে পার ইউনিট ঢুকাতে হবে। কেমন? তাহলে কিসের উপর ঢুকাবো? ফিক্সড কস্ট এখানে বলে দিচ্ছে ওভারহেডস আর বেসড অ্যাবজর্ব অন এ পার ইউনিট বেসিস। আচ্ছা, তাহলে বাজেটের কথাটা আমরা আলোচনা করেছিলাম আগে, দেখি বাজেট দিছে কিনা। নিশ্চয়ই দিবে। সেলস এন্ড প্রোডাকশন ওয়্যার বাজেটেড কত? at 20,000 units, but only 16,000 units were actually produced and 14,000 units actually sold. There was no opening stock. এখন রিকোয়ারমেন্ট কি দিছে? produce a standard cost card using absorption costing। এই যে আমি বলছিলাম না আপনাদের যে স্ট্যান্ডার্ড কস্ট কার্ড শব্দটা মনে রাখতে, সবাইকে উচ্চারণ করেছিলাম এই জন্য উচ্চারণ করেছিলাম যে প্রডিউস এ স্ট্যান্ডার্ড কস্ট কার্ড। স্ট্যান্ডার্ড কথাটা কেন বলছে? মানে অ্যাবজর্পশন কস্টিং মেথডে যে আপনি করবেন ওইটাকে স্ট্যান্ডার্ড বলছে, মানে এটাই স্ট্যান্ডার্ড কস্ট কার্ড ইউজিং অ্যাবজর্পশন কস্টিং মেথড এন্ড মান ব্যয় স্যার। জি, মান ব্যয় স্ট্যান্ডার্ড কস্ট কাটিং আছে মান ব্যয়। ও বাংলা বলছেন মান ব্যয় না? মান ব্যয় বাবাটা আমি আসলে ঠিক কনফার্ম না। এনিওয়েজ, তো এন্ড ভ্যালু দ্য কোম্পানিজ ক্লোজিং স্টক। আচ্ছা, ক্লোজিং স্টক কত হবে এখানে? কত ইউনিট হবে স্যার? ক্লোজিং স্টক 2000 ইউনিট স্যার। 2000 হবে, কারণ আমরা তো 20,000 বাজেট করেছিলাম, বাট আমরা তো প্রোডিউস করিনি স্যার। রাইট। তা আমরা যে 20,000 বাজেট করেছিলাম, তাহলে আমাদের এবার ওভারহেড ফিক্সড কস্ট ছিল, আমাদের ছিল যে বাজেটেড ফিক্সড কস্ট ছিল $4,000, সরি $4 লক্ষ, তাই না? ডিটারমাইন্ড করেছিলাম যে $4 লক্ষ আমাদের ফিক্সড কস্ট হবে। দেখেন এটা কিন্তু ডিটারমাইন্ড, এটা কিন্তু অ্যাকচুয়াল না। এটাও স্যার বাজেট, এটাও একটা বাজেট। ফিক্সড কস্টটা কিন্তু বাজেট, নট অ্যাকচুয়াল। হ্যাঁ, এটা বছরের শুরুতেই আমরা একটা হিসাব করে ফেলবো যে আমরা অ্যাপ্রক্সিমেটলি এত টাকা ফিক্সড কস্ট, এই ক্ষেত্রে $4 লক্ষ, এবং এক্ষেত্রে আমি বাজেটও করলাম প্রোডাকশনের $20,000। তাহলে আমার পার ইউনিট ফিক্সড কস্ট বের করতে পারতেছি না আমরা? আবার বলেন। তাহলে আমরা ফিক্সড কস্টে অ্যাবজর্ব করবো পার ইউনিটে কত টাকা করে? 20 টাকা। মানে 20 টাকা কেমনে আসে বলেন? এক্সপ্লেইন করেন। ওই 20,000 ইউনিট দিয়ে ভাগ দিতে হবে। কাকে? কত টাকাকে? স্যার ওই $4 লাখ। এক্স্যাক্টলি, থ্যাংক ইউ। $4 লক্ষ কে যেটা আমি অ্যাজিউম করছি বা ডিটারমাইন করছি বা বাজেট করছি, যেটাই বলেন না কেন, ফিক্সড কস্ট হবে আমার এত টাকা বছরের শেষে গিয়ে, সেটাকে আমি যত প্রোডাকশন করার বাজেট করছি সেটা দিয়ে ভাগ করলাম, তাই তো? জি স্যার। তাহলে সেক্ষেত্রে আমার পার ইউনিট অ্যাবজর্পশন হবে ফিক্সড কস্টটা $20 টাকা। $20। আচ্ছা আচ্ছা স্যার, আমরা টাকাই বলি স্যার। এবার টাকা তো বলবেন, টাকা তো 20 টাকা পেয়ে গেছেন, তাই না? জি জি। 4 লক্ষ ভাগ 20,000, তাহলে 20 টাকা তো আমরা পেয়ে গেছি। তাহলে আমার এবার পার ইউনিট অ্যাবজর্পশন কস্ট, ফুল অ্যাবজর্পশন কস্ট পার ইউনিট কত টাকা? কস্ট কাট অনুযায়ী তাহলে কত টাকা হচ্ছে? স্যার এখন যোগ করলে পেয়ে যাব 88 টাকা। 12 টাকা। 88। ডাইরেক্ট আবার রিভিউ করেন, ডাইরেক্ট বাজেট কত টাকা? 80 স্যার, 80। ডাইরেক্ট লেবার কত যোগ করেন? ডাইরেক্ট লেবার ডিরেক্ট লেবার 4, ডিরেক্ট লেবার 44, ওভারহেড 4, ভেরিয়েবল লেবার 12,
and production overhead 20 সব মিলে 80 স্যার 88 টাকা স্যার 88 88 হলো না 88 স্যার 88 এই আমরা পেয়ে গেলাম 88 ডলার হচ্ছে কি আমাদের কি হলো অ্যাবজর্পশন কস্ট মেথডে আমার পার ইউনিট কস্ট কার্ডে বের করলাম ক্লিয়ার কথাটা यस স্যার এবার আসেন দেখেন আমার বলতে আমার রিকোয়ারমেন্টটা আমাকে এখানে আর আছে কোম্পানি স্ট্যান্ডার্ড প্রোডিউস স্ট্যান্ডার্ড কস্ট কার্ড এটা হয়ে গেল এন্ড ভ্যালু অফ দ্য কোম্পানিজ ক্লোজিং স্টক ক্লোজিং স্টক কত ইউনিট আমরা 2000 ইউনিট বলছিলাম স্যার 88 ইনটু 2000 আর 2000 হ্যাঁ তাহলে আমার ইনভেন্টরি ভ্যালুয়েশন কত হবে বলেন দেখি স্যার আমার পার ইউনিটের যে প্রোডাকশন কস্ট আছে ওইটাকে আমি ওইটা দিয়ে গুণ দিব আমার যে কয়টা ইউনিট আছে ওই কয়টা ইউনিটকে $1,76,000 জি স্যার 1,76,000 ডলার তাহলে আমার ইনভেন্টরি ক্ষেত্রে 1,76,000 কেমন হলো 2000 ইউনিট আমার প্রোডাকশন মানে ইনভেন্টরি থেকে যাচ্ছে যেহেতু আমরা প্রোডাকশন করছিলাম 16,000 অ্যাকচুয়াল প্রোডাকশন বিক্রি করেছি 14,000 2000 বিক্রি করতে পারি নাই ওটা আমার ইনভেন্টরি থেকে যাবে তো ইনভেন্টরি থাকলে ওখানে ইনভেন্টরির সঙ্গে আমি ওই পার ইউনিট প্রোডাকশন কত যেটা বের করছিলাম কস্ট কার্ড অনুযায়ী 88 টাকা 88 গুণ আপনার হচ্ছে কি আপনার 2000 জি স্যার 1,76,000 সবাই কি ক্লিয়ার यस স্যার জি স্যার ক্লিয়ার হন না কেউ বলেন ক্লিয়ার হন না কেউ বলেন স্যার অ্যাবসর্পশন কস্টটা আমার ক্লিয়ার হয় নাই অ্যাবসর্পশন কস্টটা মানে টোটালি ক্লিয়ার হয় নাই 88 টা আরেকবার বলেন ক্যালকুলেশনটা বুঝি না 88 টাকা কিভাবে আসছে স্যার এটা বুঝিনি স্যার ফাইন থ্যাংক ইউ আমি চাই কারণ অ্যাবজর্পশন কস্টিংটা হচ্ছে কি আমাদের একেবারে মানে আমাদের পরবর্তী চ্যাপ্টারগুলোতে কিন্তু অ্যাবজর্পশন কস্টিং নিয়ে আমাদের বেশি আলোচনা হবে আপনি এটা ভালো মতো বোঝেন কোনো মধ্যে ফাঁকি যদি হবে না একদম আমরা ফুল কনসেপ্ট নিয়ে বেরোবো যতক্ষণ পর্যন্ত অ্যাবজর্পশন কস্টিং কনসেপ্ট ক্লিয়ার হবে না এখানেই থেকে যাবো আমি ঠিক আছে আমাকে বারবার প্রশ্ন করবেন যতক্ষণ পর্যন্ত ক্লিয়ার হচ্ছেন না আমি আবার আসতেছি অ্যাবজর্পশন কস্টিং এর মধ্যে আমি দেখেন সবকিছু ঠিক আছে ভ্যারিয়েবল ম্যাটেরিয়াল ভ্যারিয়েবল লেবার এবং ভ্যারিয়েবল ওভারহেড যোগ করার পরে আমাকে ওখানে আবার যোগ করতে হচ্ছে যা আমার প্রোডাকশনের ফিক্সড ওভারহেডটাকে আমাকে অ্যালোকেট করে দিতে হচ্ছে তো মানে আমাদের ফিক্সড ওভারহেডকে অ্যালোকেট করার জন্য ফিক্সড ওভারহেডকে যেমন এক্সাম্পলটি দিয়ে বলি আমি মনে করেন এই এক্সাম্পলের মধ্যে বলছে যে আমার ডাইরেক্ট ম্যাটেরিয়াল $4 পার কিলোগ্রাম পার কিলো $4 দাম হচ্ছে কস্ট ডাইরেক্ট মেটেরিয়াল কস্ট থেকে $4 পার কিলোগ্রাম ডাইরেক্ট লেবার $22 পার আওয়ার ওয়ার্ক মানে $22 করে 1 ঘন্টার জন্য পে করি আর ভ্যারিয়েবল ওভারহেড থেকে $6 করে পার আওয়ার ইচ আওয়ার দ্যাট ডাইরেক্ট লেবার ওয়ার্ক মানে যত ঘন্টা ডাইরেক্ট লেবার হবে ওই অত ঘন্টার প্রত্যেক ঘন্টায় $6 করে আমার ভ্যারিয়েবল ওভারহেড খরচ হবে এটা হচ্ছে কি আমাদের এই তিনটা এলিমেন্ট হচ্ছে কি আপনার ভ্যারিয়েবল দেখেন ডাইরেক্ট লেবারও ম্যাটেরিয়াল ডাইরেক্ট লেবার এবং ভ্যারিয়েবল ওভারহেড তিনটা কিন্তু আমাদের ভ্যারিয়েবল এলিমেন্ট এখন ফিক্সড এলিমেন্টটা যোগ করতে হবে আমার এটাই হচ্ছে কি আমার মেইন ফোকাস ফিক্সড এলিমেন্ট আমি কিভাবে যোগ করব ফিক্সড আমার ফিক্সড ওভারহেড কিছু আছে প্রোডাকশন এর যে ফিক্সড ওভারহেড আছে সেটা আমি এস্টিমেট করছি বছরের শুরুতে এই এস্টিমেট করেছি যে আমার $4 লক্ষ আমার ফিক্সড প্রোডাকশন ওভারহেড যাবে এই $4 লক্ষ কে আমাকে পার ইউনিটে আমাকে ভাগ করে দিতে হবে তো পার ইউনিটে ভাগ করার জন্য আমি যেটা করব আমাকে এখানে এই 20,000 ইউনিট আমি যেখানে লেখা আছে যে সেলস এন্ড প্রোডাকশন ওয়্যার বাজেটেড at 20,000 ইউনিটস বাজেটের কথাটা মানে কি আমাকে যে প্রশ্ন করেছিলেন যে বুঝেন না সে আমাকে রেসপন্স করেন আপনি বলেন যে বাজেটের কে আমাকে কে প্রশ্ন করেছিলেন বুঝেন না বললেন যে জি স্যার আমি স্যার মোহাম্মদ সালাউদ্দিন দেখেন সেলস এন্ড প্রোডাকশন ওয়্যার বাজেটেড at 20,000 ইউনিট এই কথাটা মানে কি মানে হচ্ছে স্যার তারা বাজেট করছিল যে তারা 20,000 ইউনিট উৎপাদন করবে হ্যাঁ তাহলে but only 60,000 produced and 14,000 actually sold এই কথাটা মানে কি তারা বাজেট করছিল 20,000 ইউনিট উৎপাদন করবে কিন্তু তারা উৎপাদন করতে পারেনি তারা উৎপাদন করছে 16,000 এবং ওই 16,000 থেকে তারা সেল করতে পারছে 14,000 তাহলে একটু বুঝছি তাহলে ফাইন এখন আমরা তো যেহেতু এই ফিক্সড ওভারহেড কস্ট যেটা আছে সেটাকে আমরা করব অন দ্য বেসিস অফ বাজেটেড প্রোডাকশন ইউনিট তাহলে বাজেটেড প্রোডাকশন ইউনিট 20,000 এবং বাজেটেড এই ফিক্সড ওভারহেড হচ্ছে কি $4 লক্ষ তাহলে আমরা বাজেটেড পার ইউনিট ফিক্সড ওভারহেড কত টাকা বলেন স্যার 20,000 দিয়ে ভাগ দিতে হবে
কাকে 4 লক্ষ ডলারকে 4 লক্ষ এই তো তাহলে কত হয় 20 টাকা হয় না 20 টাকা 20 টাকা হয় জি স্যার 20 টাকা হয় 20 টাকা তাহলে 20 টাকা পেয়ে গেলাম এই 20 টাকায় আমাকে এই 20 টাকা দিয়ে সব কাজগুলো করতে হবে এখন হ্যাঁ তাহলে এখন আমি আপনার ওই যে 20 টাকা যদি হয় তাহলে আমার এখন ওই যে ডাইরেক্ট ম্যাটেরিয়াল যেটা আছে আমার ডাইরেক্ট ম্যাটেরিয়াল কত ইউনিট লাগে 3 কিলো করে লাগে স্যার হ্যাঁ তাহলে 1 কিলোগ্রামের দাম 4 টাকা 3 কিলোর দাম 3 টাকা 12 টাকা 12 টাকা আচ্ছা যিনি বুঝেন না উনি আমাকে রেসপন্স করবেন আর কেউ রেসপন্স করেন না যিনি বুঝছেন যারা বুঝছেন তারা চুপ করেন কেমন যিনি বুঝেন না উনি আমাকে প্লিজ রেসপন্স করবেন আমি না বুঝে যাবো না এখান থেকে ডাইরেক্ট লেবার 22 টাকা করে বলছে এখানে আমার লাগে ক ঘন্টা দেখেন নিডস 2 আওয়ার্স অফ ডাইরেক্ট লেবার তাহলে ডাইরেক্ট লেবার আবার পার ইউনিট কত লাগছে 4 টাকা না 4 টাকা না 4 টাকা তো আমার ডাইরেক্ট ম্যাটেরিয়াল সরি স্যার ডাইরেক্ট 11 টাকা ডাইরেক্ট লেবার হচ্ছে 22 বলেন ভুল অসুবিধা নেই ভুল করে বলেন নো প্রবলেম স্যার ডাইরেক্ট লেবার তো 22 টাকা পার আওয়ার 22 টাকা পার আওয়ার না তো আমার 2 ঘন্টা করে লাগে একটা প্রোডাক্ট রেডি করতে তাহলে কয় টাকা যাবে ডাইরেক্ট লেবার 40 টাকা স্যার 2 দিয়ে ভাগ হবে না 11 গুণ হবে 2 দিয়ে গুণ হবে কেন করব স্যার গুণ হবে একটাতে না 22 টাকা পার আওয়ার আমার 1 ঘন্টা লাগে তাই তো 22 টাকা কি 1 ঘন্টা খরচ তো ডাইরেক্ট 2 ঘন্টা বেশি হবে কত 44 স্যার 44 না তাহলে ডাইরেক্ট ম্যাটেরিয়াল পেলাম 12 টাকা ডাইরেক্ট লেবার পেলাম 44 টাকা ঠিক আছে না তো পর্যন্ত জি স্যার ঠিক আছে তার অনুমতি দেখেন হ্যাঁ তার অনুমতি দিলে একটা কথা বলতে চাচ্ছি স্যার একটু পরে বলেন একটু এটা ক্লিয়ার করি আমার ডাইরেক্ট ম্যাটেরিয়াল হিসাব পেলাম ডাইরেক্ট লেবার হিসাব পেলাম ওভারহেড হিসাব করতে গিয়ে আমার $6 পার আওয়ার ডাইরেক্ট লেবার বলা মানে যত ঘন্টা ডাইরেক্ট লেবার হবে তত ঘন্টা আমার 6 টাকা করে ভ্যারিয়েবল ওভারহেড উঠতে থাকবে 12 টাকা ভ্যারিয়েবল ওভারহেড পাবেন কত টাকা 12 টাকা গুণ 2 টাকা 6 দুগুণে 12 টাকা ঠিক আছে এটা জি স্যার ঠিক আছে তাহলে ডাইরেক্ট ম্যাটেরিয়াল পেলাম 12 টাকা লেবার পেলাম 44 টাকা ভ্যারিয়েবল ওভার পেলাম 12 টাকা টোটাল আবার 20 টাকা বের করছিলাম না আগে 4 লক্ষকে 20,000 দিয়ে ভাগ করে জি স্যার 20 টাকা ছিল এই চারটা যোগ করলে আমার অ্যাবজর্পশন কস্টিং এর পার ইউনিটের হিসাবটা পেয়ে গেলাম কস্ট কাট পেয়ে গেলাম ক্লিয়ার এবার 80 টাকা জি স্যার ক্লিয়ার স্যার 12 যোগ 45 যোগ 12 যোগ 20 টোটাল হয় 88 জি স্যার হ্যাঁ এবার নেক্সট কোশ্চেন কি জানেন কোশ্চেন স্যার মিজান বলছিলাম স্যার একটা কথা বলবো জি শিওর বলেন এবার স্যার এখানে মূল বিষয় হচ্ছে যে সবকিছুকে মাথায় এমন একটা ব্রেন রাখতে হবে কাজ করাইতে হবে সবকিছুকে ডলারে কনভার্ট করতে হবে তো এটা তো মূল ব্যাপার কারণ আমরা প্রোডাক্ট কস্ট যেহেতু বের করবো কস্ট তো ডলারে হবে বা টাকাই হবে এখন সবকিছুকে কনভার্ট করে আমাকে গুণ করে নিয়ে আসতে হবে টাকায় নিয়ে আসতে হবে স্যার এটা হচ্ছে মূল ব্যাপার যেমন এখানে ঘন্টা আওয়ার লাগবে আওয়ারকে আমি কনভার্ট করে টাকায় নিয়ে চলে আসবো এই জাতীয় বিষয়টা মাথায় থাকে তাহলে ইজি হবে ব্যাপারটা স্যার আমার কথা মানে আমার প্রত্যেকটা এলিমেন্ট পার ইউনিট প্রোডাকশন করতে প্রত্যেকটা এলিমেন্ট মানে যেটা ম্যাটেরিয়াল লেবার ওভারহেড যেগুলা ভ্যারিয়েবল ওগুলা এবং ফিক্সড ওভারহেডের ফিক্সড পোরশন কত আমরা বাজেটেরটা যোগ করে আমরা কস্ট কার্ড রেডি করবো কস্ট কার্ড রেডি করার পরে আমরা প্রোডাকশনের ওই যে কত প্রোডাকশন করছি এবং আমার ইনভেন্টরি কত 2000 বের করলাম সেটা আমরা হিসাব করে বের করে ফেলতে পারবো এটুকু পর্যন্ত ক্লিয়ার সবাই আর আমাদের টাইম শেষ হয়ে গেছে আমরা যদি একটু পর্যন্ত ক্লিয়ার করতে পারি ওয়েল এনাফ আমি বেশি আর চাই না একটু পর্যন্ত মাথায় আমরা রাখি কেমন এটা শেষ করে বলবেন সরি এটা শেষ করে দিবেন এই সলিউশনটা এটা না আমি কন্টিনিউ করব আমি পুরো বই আপনাদের কভার করব ইনশাআল্লাহ ঠিক আছে স্যার একটা কথা বলতে যাচ্ছিলাম হ্যাঁ বলেন আমি বলতে চাচ্ছি স্যার এটা তো আমাদের নরমাল যে সীমা টেক্সট থেকে তো পড়া হয়েছে স্যার আমি ছিলাম না এইজন্য জিজ্ঞেস করছি হ্যাঁ জি বলেন সীমা টেক্সট থেকে তো হয়েছে স্যার বইটাকে আমরা সীমা টেক্সটই ফলো করব না অন্য কোনো বই ফলো করব এটা আমরা প্রথমে কথাটা বলেছিলাম যে আমরা সীমা টেক্সট বুকে এই যেটা আমি পিডিএফ ফরম্যাট দেখাচ্ছি আপনাদেরকে ইমেল করা হয়েছে এই বইটাতে আমাদের পারফরম্যান্স ম্যানেজমেন্টের পুরো সিলেবাসটা একদম ট্রু কপি ফলো করা হয়েছে সো এই বইটা যদি আমরা ভালো মতো আমাদের জ্ঞানে ধ্যানে আনতে পারি আমাদের পৃথিবীর কোনো জায়গা থেকে প্রশ্ন আসলে আমরা আনসার না করতে পারবো না সবাইকে আমরা আনসার করতে পারবো
সো এটা এই পিডিএফটা তো পাইনি স্যার, এত বড় পিডিএফটা আমরা পাইনি স্যার, এই বইয়ের পিডিএফটা পাইনি স্যার। আমি ফরওয়ার্ড করেছি আইসিবিবি তে, ওখান থেকে সবাইকে ইমেল করা হয়েছে, আপনি ইমেল চেক করলে পাবেন ইনশাআল্লাহ। ঠিক আছে স্যার? হ্যাঁ, থ্যাংক ইউ স্যার। আমি আপনাদের একটা রিকোয়েস্ট করব, আজকে আমরা যা পড়লাম এটা আপনারা হোমওয়ার্ক, হ্যাঁ, একটু আপনারা পড়বেন, একটু পড়বেন, পড়ার পরে আপনারা টেস্ট অফ আন্ডারস্ট্যান্ডিং আছে এখানে। টেস্ট অফ আন্ডারস্ট্যান্ডিং হচ্ছে গিয়ে পেজ, বলি আপনাদেরকে, পেজ 28 এবং 29 এ, বুঝছেন? টেস্ট ইওর আন্ডারস্ট্যান্ডিং 1, 2, 3 এই তিনটা পড়বেন। এগুলা অ্যাবজর্পশন কত নম্বর স্যার? পেজ 28, 29 নাম্বারটা স্যার একবার একটু বলবেন। টেস্ট ইওর আন্ডারস্ট্যান্ডিং পেজ 28, 29 এর মধ্যে আছে, ঠিক আছে? ইয়েস স্যার। আচ্ছা, এই বইয়ের একটা সুবিধা হচ্ছে গিয়ে এই বইতে এই টেস্ট ইওর আন্ডারস্ট্যান্ডিং গুলোকে আবার সলিউশনও দেওয়া আছে সঙ্গে সঙ্গে। হ্যাঁ, সলিউশন দেখে দেখে কোশ্চেন গুলো পড়বেন, বুঝেন কিনা, বুঝে সলিউশন দেখবেন, দেখে ঠিক মতো বুঝতেছেন কিনা, লাইনটা বুঝে আসছে কিনা সেটা কনফার্ম করবেন, ঠিক আছে? এটা হোমওয়ার্ক, নাথিং ডিফিকাল্ট। প্রথমে যে যতটুকু পড়তে পারা আছে ওটা রিভিউ করবেন, রিভিউ করার পর টেস্ট ইওর আন্ডারস্ট্যান্ডিং গুলো 1, 2, 3 পড়বেন, পরে মাথার মধ্যে ঢুকাবেন, তারপর আমরা ইনশাআল্লাহ আরো আগাবো। স্যার আমাদের নেক্সট ক্লাস, স্যার আমাদের পিডিএফটা কিন্তু এখনো আসে নাই স্যার, আপনি যদি একটু আবার একটু চেক করতেন, ওদের সাথে একটু কনফার্ম যদি করতেন তাহলে ভালো আসে থাকে আমাদের আইসিবিবি তে। আমি তো পাঠিয়েছি সবগুলো, আমার কাছে ছিল, আমি এখানে কম্পিউটার থেকে ইমেল করে দিয়েছি আইসিবিবি তে, ওদেরকে রিকোয়েস্ট করেছি যেন আমার সব স্টুডেন্টদেরকে যেন পাঠিয়ে দেওয়া হয়, ঠিক আছে? আপনি এখানেও আপলোড দিতে পারবেন, যে চ্যাটে গিয়ে এখানে আপলোড দিলে আমরা এখান থেকে নিয়ে নিতে পারবো। চিন্তা করার কিছু নাই, আপনাদের টেনশন নেওয়ার কোনো দরকার এগুলো পাবেন। কে বলছেন কথাটা? স্যার আমি সাবের আব্দুল্লাহ আলম বলছিলাম। সাবের আব্দুল্লাহ, আপনি সবাইকে একটু ইমেলটা করে দেন, আমি এটা ইমেল পেয়েছেন না? না স্যার আমি স্টুডেন্ট, আমি আইসিএমবি থেকে। ও আচ্ছা আচ্ছা আচ্ছা, সরি। এনিওয়েজ, আমার মনে হয় আপনারা স্মার্ট এনাফ, যদি না পেয়ে থাকেন, হ্যাঁ, তো আমাদের আইসিএমবিতে আমাদের সাদ্দাম সাহেবের কাছে আমি পাঠিয়েছিলাম, ওনার সঙ্গে কথা বলতে পারেন, ওনাকে ইমেল করেছেন যে আমি বলেছিলাম যে সব স্টুডেন্টদের কাছে যেন পাঠিয়ে দেওয়া হয়। হ্যাঁ, তো আই হোপ যে পাঠিয়ে দিবে। পাঠিয়ে না দেখলে আপনারা হয়তো কালেকশন করবেন, অথবা আপনাদের মধ্যেও তো আপনারা আদান প্রদান করতে পারেন, আপনারা একটু করে দেন। স্যার একটা কথা বলে, যে কোনো একটা কারো পার্টিকুলার মেইলে যদি আপনি ফরওয়ার্ড করে দিতেন, উনি আমাদের যেটা গ্রুপ আছে অপারেশন লেভেলের, ওখানে উনি আপলোড করে দিবে। আপনি যে কোনো একজনকে এটি পাঠিয়ে দিতে পারেন, সেন্ড করে দিতে পারেন। এর মধ্যে কয়েকজন তো পেয়েছে না, ফরজানা পেয়েছেন বললেন না? আসলে ওইটা পাইনি, আমরা যেটা পেয়েছি ওখানে বইটা ছিল না, ওইটা এমনি নরমাল এমনি একটা পিডিএফ। হ্যালো, জি বলেন, রিকোয়েস্ট বলেন। ফিরোজ বলছি।
স্যার এই যে আমাদের ক্লাস টাইমটা স্যার আসলে মাঝখানে আসলে নামাজের একটা চলে, তো আমাদের যখন ফিজিক্যালি ক্লাস হতো তখন তো নামাজের জন্য একটা 15-20 মিনিটের বিরতি দিত, তো আমাদের নামাজ পড়ে দেব ইনশাআল্লাহ। স্যার বুঝতে পারি নাই যদি আমাদের ক্লাস টাইমের মধ্যে মাগরিব নামাজ পড়ে যায়, জি আমার কথা শুনেন, আমিও আলহামদুলিল্লাহ নামাজ পড়ি, তো নামাজের সময় যদি 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 মাগরিব হয়ে যায়, মাগরিব টাইমটা হচ্ছে আমাদের জন্য ভাইটাল। যদি কোনো সময় যদি মাগরিব টাইমের সঙ্গে যদি ক্ল্যাশ করে তাহলে অবশ্যই আমি একটু বিরতি দিব। আপনারা অজুতে থাকেন, আমিও অজুতে থাকবো, যেটা নামাজটা তৎক্ষণাৎ পরে 5 মিনিটের মধ্যে আমরা আবার ক্লাস করে আসতে পারি, টাইম যেন নষ্ট না হয়। এটা হলো একটা বিষয়, এটা হলো মাগরিব নামাজের ক্ষেত্রে। আর ঈশার নামাজটা আমরা একটু পরে করে পড়লেও তো ইনশাআল্লাহ কোনো অসুবিধা নেই। হ্যাঁ স্যার, আমাদের নেক্সট ক্লাসটা কবে হতে পারে স্যার? আমার ক্লাস হচ্ছে রবিবার, মঙ্গলবার, বৃহস্পতিবার, ঠিক আছে? রবি, বৃহস্পতি, মঙ্গল, এটা হচ্ছে আমার ক্লাস। ওটা তো অফিস থেকে জানাই দিবে, মেল কনফার্মেশন জানা দিবে। স্যার এই টাইমে ক্লাস থাকলে স্যার ভালো হয়, বিশেষ করে স্যার আমাদের স্যার জব হোল্ডার দে স্যার। জি জি, আমিও বলেছি যেন বিকেলে ক্লাস না দিয়ে 7:30 এবং পরের ক্লাস, এই দুটো ক্লাস যেন ফেলে, যদি ওরা যদি অ্যাকোমোডেট করতে পারে ওয়েল এন্ড গুড। জি স্যার, ধন্যবাদ স্যার। ক্লাস ওদের অনেক অ্যাকোমোডেশনের মধ্যে ওদের অনেকগুলো বিষয় আমার সঙ্গে অ্যাডজাস্টমেন্ট করতে হবে, তো অনেক ওয়ার্ক আছে। যদি আমিও রিকোয়েস্ট করেছি যে যেহেতু আমার অ্যাকাউন্টিং এ অঙ্কের ক্লাস জব হোল্ডার এখন থাকে, ফলো করতে হয়, আমার ওই যে সেকেন্ড পিরিয়ড এবং থার্ড পিরিয়ডের মধ্যে জন্য আমারটা ফেলতে পারলে ভালো, এটা আমি রিকোয়েস্ট করেছি। যদি ওরা অ্যাকাউন্ট করতে পারে ভালো, আর অ্যাকাউন্ট করতে না পারলে একটু কষ্ট করতে হবে সবাই ক্ষেত্রে, কি করা যায়। আর তাছাড়া আমাদের কিন্তু সামনে রমজান মাস চলে আসছে, রমজান মাসে শুধু বিকালেই হবে। স্যার বইয়ের পিডিএফটা পাইছি, কিন্তু স্যার অ্যাক্সেস করা যাচ্ছে না। স্যার অ্যাক্সেস করা যাচ্ছে না স্যার। আমি শুধু চ্যাপ্টার 6-7 পর্যন্ত পাইছি, তারপর আর পাচ্ছি না। ফারজানার কাছ থেকে আমার কাছে কিছু মেসেজ আসছে, অটোমেটিক আসছে। জি, আমি স্যার ওখানে অ্যাক্সেস করতে হয়, ডাউনলোড করতে হলে অ্যাক্সেস করতে হয়। কেন হচ্ছে আমি কিছু মেসেজ পেলে আমি ওগুলো অ্যালাউ করে দেব, বুঝছেন না? জি স্যার, আপনার এটা পারমিশন লাগবে স্যার। বুঝতে পারছেন? আচ্ছা, যে ভাইয়াটা কথা বলছেন তাকে একটু বলছি, যে এটা পেয়েছেন সেটা কি আমাদের কাউকে গ্রুপে দিয়ে দিবেন কাইন্ডলি? এটা ডাউনলোড করা যাচ্ছে না তো আপনাদের, এটা নিয়ে এলাও করলে ডাউনলোড হয়ে যাবে। আর এলাও করলে আপনি পরে ট্রাই করেন, হয়ে যাবে। স্যার এলাও করতে হবে তো, তারপর ডাউনলোড করা যাবে। আমি যে মেসেজ পাচ্ছি আমি এলাও করে দিচ্ছি। হেল্প লট, এখানে অনেকগুলো আসবে, এটা কিভাবে করা যায়? এটা তো এটা গুগল ড্রাইভ থেকে করতে হবে স্যার। আর আপনি ইনিশিয়ালি যখন মেইলটা করছিলেন ওখানে এলাও করে দেওয়া উচিত ছিল, তাহলে আর ফার্দার নোটিফিকেশন আপনি গুগল ড্রাইভে এলাও করে দিলে হয়ে যাবে। আমার এখানে প্রচুর নোটিফিকেশন আসছে, আমি কি করে বলুন তো, আমাকে এটা সাজেস্ট করেন একটু, কি করতে হবে? আর আপনি গুগল ড্রাইভে যান, আপনার গুগল ড্রাইভে গিয়ে ওই পার্টিকুলার যে ডকুমেন্টস গুলো পাঠাইছেন ওগুলোতে আপনার এলাও করে দেন, মানে থার্ড পার্টির আর আপনার কোনো ইয়া লাগবে না। আচ্ছা, যে 2-3 জন ভাই অথবা আপু পাইছেন তারা অন্তত কষ্ট করে অন্তত গুগল ড্রাইভে করে আমাদের যে অপারেশন লেভেল গ্রুপটা আছে ওটা করে দেন, সরকার না কষ্ট দিয়ে। আমাদের যে ফেসবুক গ্রুপটা আছে ওখানে যে অ্যাডমিন আছে ওনাকে দিয়ে দিলে হবে। হ্যাঁ, আমি ওইখানকার অ্যাডমিন হিসেবে আছি, তবে আপু ওটা আমাদের সবার জন্য উন্মুক্ত। ওইখানে বলতে কোনখানে ভাই? আইসিএমবি অপারেশন লেভেল একটা গ্রুপ আছে, অপারেশন লেভেলের যে গ্রুপটা ফেসবুকে আর হোয়াটসঅ্যাপে। ফেসবুক অপারেশন লেভেলের দিলে ছোট ভাই ব্রাদাররা যখন আসবে তখন তারা বলতে পারবে। এখানে ক্লাস টাইম শেষ তো, দিলেও আমরা ডাউনলোড করতে পারবো না। কাইন্ডলি একটু হোয়াটসঅ্যাপেও দিয়ে দেওয়া যাবে, কারণ আমি ফেসবুক মেসেঞ্জার কিছু ইউজ করি না, তো আমার জন্য একটু হেল্প হয়। ঠিক আছে আপু, ওটা কেউ একটা আপলোড করলে ওটা গুগল ড্রাইভের লিংকটা গ্রুপে দেন, আমাদের ফেসবুক গ্রুপে দেন, তারপর দেন। আমার মনে হয় সেটা শেয়ার করা যাবে, হয় ফেসবুকে থাকেন অথবা হোয়াটসঅ্যাপে থাকেন, তাহলে আপনাদের সবার জন্য সুবিধা হবে। ফেসবুক গ্রুপে আসলে স্যার অনেক মানুষ আছে তো ওইখানে, এবং দূর দূরান্ত ছেলেপেলেরা থাকে, এবং দেখা যায় যে অনেকে ক্লাস করে না, কিন্তু এগুলা ম্যাটেরিয়ালস গুলো নেয়। আচ্ছা দেন, কোথাও দেন, ফেসবুক হোক, তারপরে আগে দেন, তারপরে সবাই পাবে। জি জি, যিনি পেয়েছেন কাইন্ডলি একটু শেয়ার করেন আইসিএমবি অপারেশন লেভেল গ্রুপটাতে, যে কোনো এক জায়গায় শেয়ার করেন, পরবর্তীতে অন্য গ্রুপে শেয়ার করা যাবে। জাস্ট শেয়ার করেন। জি জি, একজন শেয়ার করেন। আমি চ্যাপ্টার 7 পর্যন্ত পেয়েছি। আমি আরো ফাহিম উদ্দিন থেকে পেলাম রিকোয়েস্ট, আমি ওকে অনেকগুলো শেয়ার করে দিচ্ছি, অ্যালাউ করে দিচ্ছি, কিন্তু আমি বেসিক জায়গায় যদি একেবারে একসঙ্গে করে ফেলতে পারি তাহলে বেস্ট হয় আর কি। আমি ট্রাই করে দেখবো কেমন। আর আপনারা নিজেদের মধ্যে যা পাইছেন আপলোড দিয়েছেন। জি
স্যার পাবলিক করে দিলে আপনার গুগলের ড্রাইভের অপশনসে পাবলিক করে দিলে সেটা আপনার গুগল ড্রাইভে শো করে। ঠিক আছে, ঠিক আছে, আমি যাবো ওখানে। আর স্যার রয়্যাল পাবলিকেশনে তো পাওয়া যাবে না, ফাইলটা পাবলিক করে স্যার। জি স্যার রয়্যাল পাবলিকেশনস ওইখানে আছে না এটা? ওখানে তো আপনি ফিজিক্যাল বই পাবেন, সফট কপি তো আর পাবেন না। সফট কপি না, আমি ফিজিক্যালি বলছি, আমার ফিজিক্যালটা মেইন দরকার। ফিজিক্যালের সাথে মিলবে না, ফিজিক্যালের সাথে মিলবে না। স্যার তো অনেক কিছু অ্যাড করছেন এখানে নিজের মতো করে। স্যার মিজান বলছিলাম আমার সাথে ফিজিক্যাল বুক আছে, ওটার সাথে স্যারের পিডিএফ কপি সব ম্যাচ করে আপনারা। না না